Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের এই স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে অল্প কিছুদিন আগে আমরা গাজীপুর ভাওয়াল রাজবাড়ির পাশে একটি ফ্যান মিটের আয়োজন করেছিলাম। ভাওয়াল রাজবাড়ির ঠিক পাশে যে মাঠটি রয়েছে, সেই মাঠে আমরা আমাদের লিসেনারদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে অনেকেই এসেছিলেন, তাদের সাথে কথা বলেছি, মত বিনিময় করেছি। আমাদের কাছে তাদের বেশ কিছু প্রশ্ন ছিল, তারা সেগুলো করেছেন, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আফনান দ্য হরর ওয়ার্ল্ড আরও কীভাবে সামনে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে তারা মতামত দিয়েছেন, ওনাদের মতামতগুলো আমরা গ্রহণ করেছি। প্রিয় লিসেনার্স, ওনারা যে শুধু দেখা করতে এসেছিলেন তা নয়, ওনারা বেশ কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলেন। তো সেই ঘটনাগুলো নিয়েই আজকের এই ফ্রাইডে স্পেশাল এপিসোডটি সাজানো হয়েছে। যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবার আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোডই করি, কিন্তু যেহেতু একটি নির্দিষ্ট জায়গা কেন্দ্রিক ঘটনা, এই জন্য এটাকে আমরা গাজীপুর স্পেশাল এপিসোড বলছি, কারণ সেই নির্দিষ্ট জায়গাটা গাজীপুর। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে ছোট ছোট অনেকগুলো ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। দীর্ঘ ঘটনা আসলে আমরা পাইনি, তবে ছোট ছোট দারুণ দারুণ ভয়ের ঘটনাগুলো আপনারা আজকে ইনশাল্লাহ শুনতে পাবেন। তো চলুন ঘটনাতে চলে যাব। প্রথম ঘটনা যার কাছ থেকে পেয়েছি, তার নাম আরফান পাপ্পু ভাই। উনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি করছেন। ওনার বাড়ি গাজীপুরের টঙ্গীর বনমালা রোডের দত্তপাড়া এলাকায়। তো ওনারা যে এলাকায় থাকেন সেটার নামই মূলত দত্তপাড়া। গাজীপুরে যখন রাজাদের বসবাস ছিল, তখন ওই এলাকায় দত্ত নামে একজন হিন্দু রাজা ছিলেন, তার নামেই এই এলাকার নাম দত্তপাড়া। পাপ্পু ভাইয়ের দাদা 1965 থেকে 68-র মাঝামাঝি সময় এখানে বাড়ি করেন। বাড়িটা টোটাল 28 থেকে 30 কাঠার উপরে ছিল। তো ওনার দাদার 5 ছেলে ছিল, এই 5 ছেলেকে বাড়ি ভাগ করে দিয়েছেন। ওনাদের বাড়িতে বড় বড় তাল গাছ, আম গাছ, তেঁতুল গাছ সহ সব ধরনের গাছই ছিল। তো এই ঘটনাটা তেঁতুল গাছ কেন্দ্রিক। ওনাদের একটা পুকুর ছিল, ওই পুকুরে পাপ্পু ভাইয়েরা সবাই গোসল করতেন, মাছ ধরতেন। পুকুরের পাশেই ছিল সেই তেঁতুল গাছ যেটি নিয়ে এই ঘটনাটি আজ থেকে প্রায় 28 বছর আগের। তখন উনি ক্লাস 5-এ পড়েন। ওনাদের বাসায় একজন মাস্টারনি আপা থাকতেন। উনি সবাইকে আরবি পড়াতেন, তাই তাকে ওনারা মাস্টারনি আপা বলে ডাকতেন। উনি সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করতেন। উনি পাপ্পু ভাইদেরকে ছোটোখাটো সমস্যার জন্য পানি পড়াও দিতেন, কোরআনের আয়াত পড়ে। আল্লাহর রহমতে তার পানি পড়ায় কাজ হতো। উনি তাহাজ্জুদ নামাজও আদায় করতেন নিয়মিত। তো ওই আপা প্রতিদিনের মতো এক রাত্রে উনি সকালবেলা, মানে অনেক ভোরবেলা, সকালবেলা বলতে উনি অজু করে নামাজ পড়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাচ্ছেন। তো ওয়াশরুমটা ওনার ঘর থেকে হেঁটে গেলে 1 মিনিটের পথ। তো উনি একটু বয়স্ক মানুষ ছিলেন, তাই ওনার একটু বেশি সময় লাগতো হেঁটে যেতে, হেঁটে আসতে। তো ওয়াশরুমে যাওয়ার আগে পুকুর পাড় দিয়ে যেতে হয় এবং সেই তেঁতুল গাছ পার হতে হয়। তেঁতুল গাছের নিচেই ছিল একটি টিউবওয়েল। তো ওই মাস্টারনি আপা ওয়াশরুমে যাওয়ার আগে কল থেকে পানি নেওয়ার জন্য যখন কলের দিকে যাচ্ছিলেন, তখন উনি দেখলেন কলের পাশে লাল শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলেন কোনো বাড়ির বউ। উনি কাছে যাওয়ার চেষ্টা করলেন। উনি 2 কদম আগাতেই ওই শাড়ি পরা বউটাও 2 কদম আগালো। উনি আরেকটু কাছে যেতেই ওই বউটা তেঁতুল গাছের গোড়ায় গিয়ে দাঁড়ালো। তো মাস্টারনি আপা বারবার জিজ্ঞেস করছিলেন যে, তুমি কোন বাড়ির বউ গো, কথা বলো না কেন? তো এই কথা বলে উনি আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করলেন। উনি যখন আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করলেন, তখনই ওই বউটা এক লাফে তেঁতুল গাছে ঝুলে পড়ল। ঠিক যেমন কেউ বেড়ার সাথে ঝুলে থাকে। আমরা অনেক সময় বেড়ার যেই বাঁশের যে অংশটা, সেটা ধরে ছোটোবেলায় ঝুলতাম, ঠিক ওইভাবে ঝুলছে। তো মাস্টারনি আপা কিছু না বুঝেই ওই শাড়ি পরা বউয়ের শাড়ির আঁচল ধরে ফেলল, যেহেতু সেটা ঝুলে আছে। তো উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো বাড়ির বউ মাথায় টাথায় কোনো সমস্যা আছে, রাত্রেবেলা ঘর থেকে বের হয়ে গেছে, তাই এমনটা করছে। উনি ওরকম চিন্তা করেছিলেন। তো উনি যখন শাড়ির আঁচলটা ধরেছেন, তখনই ওই লাল শাড়ি পরা বউটা তার মাথা ঘুরিয়ে নাকি
বলছে যে ছাইরা দে ছাইরা দে। তো এতক্ষণ মাস্টারনি আপা তার মুখটা কিন্তু ভালো করে দেখেন নাই, কিন্তু যখনই মুখ ঘুরিয়ে এই কথা বলেছে তখনই ওই বউটার মুখ উনি দেখে ফেলেন। উনি বউটার মুখ দেখার সাথে সাথে শাড়ির আঁচলটা ছেড়ে দেন আর সূরা কালাম পড়তে থাকেন। মাস্টারনি আপার কথা অনুযায়ী লাল শাড়ি পরা বউটার মুখ ছিল একদম কালো কুচকুচে, দাঁতগুলো ছিল হলুদ আর চোখা চোখা, আর দাঁতগুলো কেমন একটু জিগজ্যাগ টাইপের, মানে ইংরেজিতে আমরা জেড লিখি, দাঁতগুলো ওই রকম আর কি। আমরা করাতের যে দাঁতগুলো দেখেছি অনেক সময়, ঠিক ওরকমটার সাথে কিছুটা মেলানো যায়। আর চোখগুলো ছিল সাদা, আর চোখের মণি ছিল বিড়ালের চোখের মণির মতো। উনি এটা দেখার পর আল্লাহর কালাম পড়া শুরু করেছেন, আর দ্রুত ওই চাপকল থেকে পানি নিয়ে উনি ওয়াশরুমে চলে গেছেন। উনি যে ঘরে চলে গেছেন বিষয়টা এরকম না। তো যেহেতু ওটাকে উনি ছেড়ে দিয়েছিলেন, আর উনি তো নামাজ কালাম পড়তেন, উনি জানতেন যে আর কোনো সমস্যা হবে না। তো পরবর্তীতে উনি ওয়াশরুম থেকে বের হয়ে ওই জিনিসটাকে আর দেখেন নাই। উনি আবার অজু করে ঘরে চলে আসেন। তো আল্লাহর রহমতে ওনার শারীরিক কোনো অসুস্থতাও হয়নি যে জ্বর আসবে এরকম কোনো কিছু, বা এরপরে ওই জিনিসটাকে উনি আর কখনো দেখেন নাই। তো পরের দিন মূলত এই ঘটনাটা উনি সকলকে শেয়ার করেছিলেন। এই ঘটনাটা এই আরফান পাপ্পু ভাইয়ের পরিবারের সবাই জানেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ছোট্ট, আমরা বলেছিলাম যে এবারের স্পেশাল এপিসোডটি ছোট ছোট ঘটনা নিয়ে আমরা সাজিয়েছি, কারণ বড় ঘটনা আমরা পাইনি। তো চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন শুরু করছি তাপস ভাইয়ের ঘটনা। এই তাপস ভাই উনি এই ভাওয়াল রাজার বাড়ির পাশে যে বিশাল পুকুরটি রয়েছে, এই পুকুরের পাশেই একটি ফাস্টফুডের দোকান চালান, যে দোকানের নাম হচ্ছে টেস্টি ক্রাঞ্চ। তো আমরা ওখানে বসেছিলাম। উনি ওনার ফাস্টফুডের দোকানের স্পেশাল একটি বার্গার দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছিলেন। খুব দারুণ স্বাদের ছিল সেই বার্গারটি। আমি এরকম বার্গার আসলে আগে ওভাবে কখনো খাইনি। আপনারা যারা ওদিকে যাবেন, এই টেস্টি ক্রাঞ্চের এই স্পেশাল বার্গারটি খেতে কিন্তু ভুল করবেন না। তো মোহাম্মদ তাপস ভাই উনি বেশ দীর্ঘদিন ধরেই ব্যবসা বাণিজ্য করছেন। তো ওনার কাছে থাকা বেশ কিছু ঘটনা আমরা ইনস্ট্যান্ট শুনেছিলাম। তো উনি যে ঘটনাগুলো দিয়েছেন সেই ঘটনাগুলো পরপর এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করি ঘটনাটি। তো ঘটনাটি ঘটেছিল ওনার বড় চাচার সাথে। তবে তাপস ভাইয়ের অনুরোধে ওনার বড় চাচার নামটি আমরা গোপন করছি। এই ঘটনাটির সময়কাল 1994 কি 95 সালের দিকে। ওই সময়ে বিলে বর্ষাকালে অনেক পানি থাকতো। একদিন তাপস ভাইয়ের চাচা তাল গাছের তৈরি এক ধরনের জিনিস আছে যেটাকে কুন্দা বলে গ্রামের ভাষায়, সেটা নিয়ে ঘাস কাটতে গিয়েছেন গরুর জন্য, অর্থাৎ কচুরিপানা ও এই জাতীয় জিনিসগুলোও আনতে গিয়েছিলেন আর কি। তো এরপর গরুর খাবারের জন্য ওই জিনিসগুলো নিয়ে আসার সময় বক্তারপুর বিলের পাশে একটা জায়গা পড়ে। এই জায়গাটা একটা মানে বেশ মানে কি বলবো, গাছ ছমছমে জায়গা, ওখানে একটা হিজল গাছ রয়েছে। তো ওনার চাচা যখন ফেরত আসছিলেন তখন ওই হিজল গাছের নিচে বসে উনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। তো বিশ্রাম নেওয়ার সময় উনি আনমনেই ওই হিজল গাছটির একটি ডাল ভাঙেন। এরপর উনি বিশ্রাম নিয়ে যথারীতি বাড়িতে ফেরত আসেন। উনি বাড়িতে এসে ঘাস ও গরুকে খাওয়ালেন। তো সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ওই দিন রাত থেকেই চাচা হঠাৎ করে পাগলামি শুরু করেন। এলোমেলো কথা বলতে থাকেন, ঘরে থাকতে চান না, ঘর থেকে বের হয়ে যান, চাচিকে বকাঝকা করেন, সবাইকে উল্টোপাল্টা কথা বলেন। তো ওনাকে কেউ ধরেও রাখতে পারেন না, একজন মানুষ মিলে ওনাকে ধরে রাখতে পারেন না। এরপর অনেকজন মানুষ এসে তারাও ধরে রাখতে পারেন না, উনি ঘর থেকে বের হয়ে যান। চাচার মনে হতো যে কোনো কিছু একটা ওনার উপর আছর করেছে। ওই খারাপ জিনিসই যখন ওনার উপর আসর করতো তখন ওনার এমনটা হতো যে কেউ ওনাকে চেপে বসেছে। ওনার বুকটা ভারী হয়ে যেত, একদম মনে হতো বুকের উপর ভারী পাথর রাখা হয়েছে। এমনকি উনি ঠিকভাবে কথাও বলতে পারতেন না। এই সমস্যাটা একই রকমভাবে প্রায় 5 থেকে 6 দিন চলে। এরপর ঠিক হয়ে যায়, উনি একেবারে স্বাভাবিক হয়ে যান, কোনো কিছুই ঘটে না ওনার সাথে। ওনার কথাবার্তা, আচার আচরণ সব কিছু একদম ঠিক। এই ঘটনার মাসখানেক পর আবার সমস্যা শুরু হয়।
একদিন হঠাৎ করে চাচাকে আর খুঁজেও পাওয়া যাচ্ছিল না। তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই মিলে চারদিকে চাচাকে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু চাচাকে কোথাও পাওয়া যায় না। অবশেষে একটা জঙ্গলের মতো জায়গায় চাচাকে পাওয়া যায় এবং সেখান থেকে ওনাকে ধরেও নিয়ে আসা হয়। এরপর মসজিদের ইমামকে ডাকা হয়। তো ইমাম সাহেব এলে উনি চাচাকে ঝাড়ফুঁক করে দেন। এরপর আবার সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই। কিছুদিন পর তাপস ভাইয়ের চাচা ওনাদের এক প্রতিবেশী মেয়েকে সাথে করে নিয়ে হসপিটালে যাবেন আর কি। তো ওই হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে ওনারা বের হয়েছেন। তো তাপস ভাইয়ের বাড়ির ওখানে সেই সময় একটা স্কুল ছিল, এটাকে ব্র্যাক স্কুল বলতো আর কি। ব্র্যাক যে এনজিওটা রয়েছে তাদের পরিচালিত একটা স্কুল। তো ওনারা সেই ব্র্যাক স্কুল পার হয়ে একটা বেবি ট্যাক্সি ভাড়া করেছেন। তো ওই মেয়েটাকে ঢাকার একটা হসপিটালে নিয়ে যাবেন। মূলত ওই মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্যই উনি বের হয়েছিলেন, ওনার নিজের সমস্যার জন্য নয়। তো ওনারা যখন ট্যাক্সি করে পুবাইল পৌঁছেছেন তখন ওখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের ধারে একটা বড় বট গাছ আছে। ওই জায়গাতে গিয়ে ওনাদের ট্যাক্সির চাকা পাংচার হয়ে যায়, কিন্তু একটা রিজার্ভ চাকা থাকার কারণে ওনারা তাৎক্ষণিকভাবে সমস্যাটি আল্লাহর রহমতে সলভ করে ঢাকায় পৌঁছেও যান। হসপিটালে কাজ শেষ করে কোনো ঝামেলা ছাড়াই আবার বাড়িতে ফেরতও আসেন। ওই দিন রাতে চাচার উপর ওই জিনটা আবারও আছর করে। জিনটা চাচার উপর আসর করে বলে যে চাচারা যে রাস্তা দিয়ে ট্যাক্সিতে করে যাচ্ছিলেন ওই রাস্তার উপর নাকি সেই জিনটা শুয়েছিল। তো ট্যাক্সির চাকা পাংচার হয়ে গিয়েছিল, কারণ হলো ট্যাক্সির চাকা নাকি ওই জিনটা শরীরের উপর উঠিয়ে দিয়েছিল, যার কারণে সে খুবই রেগে গিয়েছিল। যার ফলশ্রুতিতে ওই জিনটাই ট্যাক্সির চাকা পাংচার করে দিয়েছিল। জিনটা আরও বলে, তোদের ভাগ্য ভালো যে আমি শুধু চাকাটা নষ্ট করে দিয়েছি, পুরো গাড়িটা উল্টে দেইনি। তখন উপস্থিত সবাই বুঝতে পারেন যে এই চাচাদের ঢাকা যাওয়ার পথে যেই চাকাটা পাংচার হয়েছিল সেটা মূলত ওই জিনটার কারণেই হয়েছে। এরপর প্রাথমিক ট্রিটমেন্টের কারণে সাময়িকভাবে পরিস্থিতিটা আল্লাহর রহমতে স্বাভাবিক হয়। এরপর প্রায় 6 মাস চাচার সাথে ছোটোখাটো ঘটনা ঘটে গেলে উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা ঘটে না। 6 মাস পর একদিন রাতের বেলা চাচাকে আবারও কোথাও খুঁজে পাওয়া যায় না। সারা রাত এই তাপস ভাইয়ের আত্মীয় স্বজনেরা, তাপস ভাইয়েরা পুরো গ্রাম তন্ন তন্ন করে খোঁজেন, কিন্তু কোথাও চাচার কোনো সন্ধান নেই। রাত পার হয়ে সকাল হয়ে গেলেও চলতে থাকে চাচার খোঁজ। এরপর বেলা 12টা নাগাদ চাচার বড় মেয়ের দেবর তাপস ভাইদের বাড়িতে এসে উপস্থিত হন। তো চাচার বড় মেয়েকে টঙ্গীতে বিয়ে দেওয়া হয়েছিল। তো উনি এসে চাচিকে বলেন যে মা, ওই আপনাদের বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? তো তালই তো ফজরের সময় আমাদের বাড়িতে এসে উঠেছেন, তালয়ের সারা শরীরে কাদা মাখা, আমরা তো কিছু বুঝতে পারছি না ব্যাপারটা কি। তখন তাপস ভাইয়ের চাচাতো বোনের দেবরের মুখে কথা শুনে প্রাথমিকভাবে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন, এই ভেবে যে চাচাকে খুঁজে পাওয়া গিয়েছে এবং উনি সুস্থই আছেন। তখন সবাই এটা ভেবে অবাক হন যে চাচা এত রাতে কীভাবে হেঁটে ওনাদের বক্তারপুর থেকে টঙ্গীতে গিয়েছেন এতটা দূরের পথ। এছাড়া যেহেতু ওনার গায়ে নাকি কাদামাটি লেগেছিল, তাতে অনুমান করা যায় যে উনি হয়তো বা মূল রাস্তা দিয়ে না গিয়ে কাদা জলের কোনো একটা রাস্তা দিয়ে গিয়েছেন। তো যাই হোক, এরপর চাচাকে বাড়িতে ফেরতও আনা হয়। চাচা তো কিছুই বলতে পারে না যে উনি কোথায় কীভাবে গিয়েছেন। পরবর্তীতে পরিচিত কয়েকজন তাদের পরিচিত মানে জানাশোনা কোনো একজন ভালো কবিরাজের সন্ধান দেন, যিনি গাজীপুরের চান্দুরাতে থাকেন। এরপর চাচাকে ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ চাচার উপর ওই জিনটাকে হাজির করেন। তখন জানা যায় যে জিনটির বয়স মাত্র 60 বছর। আর এই 60 বছর মাত্র এই কারণে বলা হচ্ছে যে জিনদের বয়স বিবেচনায় এটা খুবই কম। চাচার উপর যে জিনটি আসর করেছিল সেটি একটি শিশু জিন। মূলত যে ঘটনাটি ঘটেছিল তা হলো, ওই চাচা একদিন বর্ষাকালে বিল থেকে গরুর খাবারের জন্য ঘাস, কচুরিপানা প্রভৃতি সংগ্রহ করে ওই কুন্দাতে করে বাড়িতে ফেরার পথে উনি একটি হিজল গাছের নিচে বিশ্রাম নেওয়াকালীন গাছটি একটি ডাল ভেঙেছিলেন। ওই সময় ওই শিশু জিনটি তার কিছু সঙ্গী সাথীর সাথে ওই গাছে বসে খেলা করছিল। তো চাচার ডালটি ভাঙার কারণে তারা বিরক্ত হয়, যার কারণেই ওই শিশু জিনটি চাচার উপর আসর করে। এরপর কবিরাজ ওনার বিশেষ কিছু রিচুয়ালের মাধ্যমে ওই জিনটির পিতামাতাকে হাজির করেন। তখন তাদেরকে পুরো বিষয়টি জানানো হলো। তারা বলেন যে যেহেতু ওর বয়স কম তাই ও বিষয়টা ভালো করে বুঝতে পারেনি, আমরা ওর অভিভাবক হিসাবে কথা দিচ্ছি যে ওর কারণে আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের একটা শর্ত রয়েছে
যে হিজল গাছটির ডাল ভাঙার কারণে সমস্যা শুরু হয়েছিল সেখানে একটি কালো ছাগল আমাদের জন্য রেখে আসতে হবে। তো সবাই এক বাক্যে জিনদের দেয়া সেই শর্তে রাজি হয়ে যান। এরপর তাপস ভাইয়ের চাচার বড় ছেলে নির্দিষ্ট সময় একটি কালো ছাগল সেই হিজল গাছতলায় রেখে এসেছিলেন। তারপর থেকে চাচার সাথে আর কোনো সমস্যাই হয়নি। চাচা এখন আলহামদুলিল্লাহ জীবিত আছেন, সুস্থ আছেন, ভালো আছেন বলে তাপস ভাই জানিয়েছেন। এটি ছিল মূলত তাপস ভাইয়ের চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। চলুন তাপস ভাইয়ের পাঠানো পরবর্তী ঘটনাতে যাই। এই ঘটনাটির সময়কাল অবশ্য খুব কাছাকাছি সময়, এই তো গত বছর 2023-এর শীতের সময়। ঘটনাটির স্থান গাজীপুরের রাজদিঘি। তো এই রাজদিঘির পারে একটি শপ রয়েছে, মানে দোকান রয়েছে, যেটার মালিকের কাছ থেকে মূলত এই ঘটনাটি শোনা। তো ওই শপের বাইরে নান্দনিকতার জন্য বেশ কয়েকটি ফুলের টব বসানো ছিল। মূলত শীতের যেই ফুলগুলো হয় সেই ফুলগুলোরই ওই গাছ ওই টবগুলোতে লাগানো ছিল। দোকানের সামনে যে ফুটপাতগুলো রয়েছে সেখানেই ওই ফুল গাছের টবগুলো রাখা ছিল। উল্লেখ্য, ওই শপটির সুনির্দিষ্ট লোকেশন এবং মালিকের পরিচয় প্রকাশ করার বিষয়ে নিষেধ থাকায় আমরা সেটা প্রকাশ করছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো এক সন্ধ্যায় ওই শপের মালিককে এলাকারই এক পরিচিত লোক, যাকে উনি আগে থেকে চিনতেন, তো ওনার কাছে এসে ওনাকে বলেন আর কি, যে ওনার দোকানের বাইরে ফুটপাতের উপর যেই ফুলের টবগুলো রয়েছে সেগুলো রাতের বেলা এক সাইড করে রাখতে। মানে ওগুলো তো সুন্দর সুন্দর একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে সাজানো থাকে, কিন্তু রাতের বেলা এগুলো যেন এক সাইড করে রাখা হয়। প্রথমে শপের মালিক এই কথাটি শুনে বেশ রাগান্বিত হলেও পরবর্তীতে ওই লোকটি ওনাকে পুরো কথাটি শোনার অনুরোধ করেন। ওই লোকটি মূলত গার্মেন্টসে কাজ করতেন। তো বেশ রাতের বেলায় ওই রাস্তা ধরেই উনি বাড়িতে ফিরতেন। তো এরকম একদিন বাড়ি ফেরার পথে উনি 2 থেকে 3 দিন একটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেছেন। সেটা হলো, গভীর রাত্রে ওই দোকানটির পাশে ফুটপাতে যেখানে ফুল গাছগুলো রাখা হয়েছে, তো সেখানে একটি রহস্যময় নারী অবয়ব বসে থাকে, যার পুরো শরীর স্বর্ণের গহনায় ঢাকা। যতটুকু বোঝা যায় একজন নতুন বধূর যেমন বেশ থাকে ঠিক তেমনই, কিন্তু গহনার পরিমাণ ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। এরপর উনি যখন আরও কাছে এগিয়ে আসেন তখন উনি দেখতে পান যে উনি যত কাছে এগোচ্ছেন সেটা বুঝতে পেরে যেন ওই রহস্যময় নারী অবয়বটি ওই জায়গা থেকে উঠে রাস্তা পার হয়ে দিঘির দিকে এগিয়ে যাচ্ছে। এরপর উনি যখন দোকানের কাছাকাছি চলে আসেন তখন ওই অবয়বটি দিঘিতে নেমে অদৃশ্য হয়ে যায়। একাধিক দিন উনি এই বিষয়টি লক্ষ্য করার পর ওই লোকটি ওনার সাথে দেখা করেন এবং ওই বিষয়টি বলতে চাইলেও রাত করে বাড়ি ফেরার কারণে আর ওনার সাথে আসলে দেখা হয়নি, মানে দোকানের মালিকের সাথে দেখা হয়নি। তো সেই সন্ধ্যায় ওই লোকটির কোনো কারণে একটু আগে ছুটি হয়ে যাওয়ায় উনি ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় ওই শপের মালিককে ভেতরে বসে থাকতে দেখে এই বিষয়টি ওনার সাথে শেয়ার করেন এবং বলেন যে উনি মূলত এই বিষয়টি জানানোর জন্যই এসেছেন। তখন ওই লোকটা বিস্তারিতভাবে যখন বলেন, ওই লোকটার মুখে ছিল ভয়ের ছাপ খুবই স্পষ্টভাবে। আর প্রথম দিকে অবশ্য মালিক বিষয়টিকে বিশ্বাস করতে না চাইলেও উনি যেভাবে বলেছিলেন এবং ওনার চেহারায় যেরকম ভয়ের ছাপ ফুটে উঠেছিল, এরপর মালিক এই ব্যাপারটি বিশ্বাস করেন। শুধু এই ঘটনা নয়, ওই রাজদিঘিকে কেন্দ্র করে লোকমুখে আরও অনেক ভৌতিক ঘটনা প্রচলিত রয়েছে। সেটা কিন্তু ওই শপের মালিকের অজানা ছিল না। এখনও নাকি ওই রাজদিঘিতে মানুষ অনেক রকম অলৌকিক বিষয় দেখতে পায়। এরপর ওই শপের মালিক ফুলের টবগুলোকে আর কখনো বাইরে রাখেননি, শপের ভেতরেই এক কোনায় রেখে দিয়েছিলেন। তো ওই নির্দিষ্ট জায়গায় ওই ফুলের টবগুলো রাখা হলে রাতের বেলা ওই অবয়বটাকে দেখতে পেতেন ওই লোকটা। তবে তাপস ভাই আমাদেরকে জানিয়েছিলেন যে এখনও ওই রাজদিঘির ওখানে বিশাল বড় একটা কড়ই গাছের মতো গাছ রয়েছে আর কি। তো ওখানে একটা নারী অবয়বকে অনেকেই রাতের বেলা দেখেন, যেটা এখনও নাকি দেখা যায়। তো এটি ছিল মূলত ছোট্ট একটি ভয়ের ঘটনা। তো চলুন আমরা পরের ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, আমরা যখন এই টেস্টি ক্রাঞ্চ নামক ফাস্টফুডের শপ থেকে বের হলাম, তাপস ভাই সাথে ছিলেন, তখন একজন বয়স্ক ভদ্রলোকের সাথে পরিচয় করিয়ে দেন এবং ওনার সাথে আমরা ছবিও তুলি। আমাদেরকে বলেন যে এই যেই বয়স্ক ভদ্রলোককে দেখছেন ওনার নাম হচ্ছে ফরিদ চাচা। তো ওনার অনেক জিন ছাত্রও ছিল।
জিনদেরকে উনি পড়াতেন এবং খুবই ভালো একজন মানুষ। ওনার কাছে অনেক ঘটনা রয়েছে এবং ওনার নিজের সাথেও ঘটে যাওয়া অনেক ঘটনা রয়েছে। মানুষের কাছ থেকে শোনা ঘটনা তো আছেই, ওনার নিজের সাথেও ঘটে যাওয়া ঘটনা রয়েছে। তো যাই হোক, আমরা ওনার সাথে কথা বলি, ওনার সাথে আমি নিজেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আমার কাছে খুবই ভালো লেগেছিল ওনার সাথে কথা বলে। তো এই যে এখন ঘটনা আপনাদের সামনে বলবো, মূলত এই ফরিদ চাচার সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা এখন বলবো। তো এই ফরিদ চাচা একদিন সন্ধ্যার দিকে ওনার বাসাতেই মাগরিবের নামাজের পর বসে তসবিহ পড়ছিলেন। এমন সময় এলাকার একজন লোক দৌড়ে এসে ওনার কাছে বলেন যে একজন মহিলা প্রায় আধা ঘন্টার উপরে হবে রাজদিঘির পানিতে ডুব দিয়েছেন, কিন্তু এখনও উঠছেন না, আপনি এসে একটু দেখুন তো। তো ফরিদ চাচা এই কথা শুনে কিছুটা রাগের সাথেই বলেন যে আধা ঘন্টা হয়ে গেছে আর এখন আসছো আমার কাছে? আর একটু পরে আসতা, 1 ঘন্টা পরে আসতা। তখন ওই লোকটিকে বলেন যে চাচা, বকাঝকা যা দেওয়ার পরে দিয়েন, এখন চলেন আমার সাথে, যদি মহিলাটাকে বাঁচানো যায় কোনোভাবে। তো ফরিদ চাচার সাথে সাথে ওই লোকটার সাথে রওনা করেন। কিছুক্ষণের মধ্যে সেই ঘটনাস্থলে উপস্থিত হন, কারণ খুব কাছাকাছি জায়গায় ছিলেন আর কি। তো উনি সেখানে গিয়ে 2 বার হাতে তালি দেন। পর মুহূর্তেই উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে প্রায় আধা ঘন্টা আগে পানির নিচে ডুব দেওয়া সেই মহিলাটি পানির উপরে ভেসে ওঠেন। এরপর ওই মহিলাটি কিছুটা স্বাভাবিক হলে জানা যায় যে মহিলাটি সন্ধ্যাবেলা যখন গোসল করতে পানিতে নেমেছিলেন তখন পানির নিচে কিছু একটা ওনাকে টেনে পানির নিচে নিয়ে যায়। উনি চিৎকার করছিলেন, কিন্তু সন্ধ্যাবেলা হয়, আশেপাশে তেমন কেউ না থাকায় ওনার চিৎকারের শব্দ হয়তো বা কেউ শুনতে পায়নি। কিন্তু উনি যখন ডুবে যাচ্ছিলেন তখন একটা লোক খেয়াল করেছিল। তো উনি চিন্তা করেন হয়তো বা উঠে পড়বে, কিন্তু যখন উঠছিল না তখন ওই লোকটা আবার চিৎকার চেঁচামেচি করলে মানুষজন ওখানে চলে আসে, খোঁজাখুঁজি করে, পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, এরপরে মূলত এই যে ফরিদ চাচার কাছে একজন লোক ছুটে যায়। এখন ওই জিনিসটা ওনাকে পানির নিচে নিয়ে গেলেও নাকি মেরে ফেলেনি, বন্দি করে রেখে দিয়েছিল। পানির নিচে একটি জায়গা যেখানে পানি ছিল না, বা ওখানে নিঃশ্বাস নেওয়া যায়, আমরা যেভাবে মানুষের নিঃশ্বাস নেই ডাঙার উপরে ওইভাবে। তো যখন পানির উপরে ফরিদ চাচার হাতে তালির শব্দ বেজে ওঠে তখনই নাকি ওই যে মহিলাটি উনি ওই বন্দি দশা থেকে মুক্তি পেয়ে যান। আর উনি যে বন্দি হয়েছিল তখনও নাকি একটা লম্বা হাত ওই মহিলার পা ধরেছিল। তো এরপরে ওই পাটা ছেড়ে দেয় আর উনি পানির উপরে ভেসে ওঠেন। তো এরপরে ওই মহিলার সাথে আর কোনো সমস্যা হয়েছে বলে জানা যায়নি। আর ওই যে জায়গা রাজদিঘি, এই জায়গা কেন্দ্রিক আরও ঘটনা রয়েছে। যেমন এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটির সময়কাল এখন থেকে 3 বছর আগে, 2021 সালের দিকে, 21 সালের শুরুর দিকে। তো এই ঘটনাটি একদম দিনের আলোতে ঘটেছিল। প্রথম যেই ঘটনাটি বললাম আর কি ওই মহিলার সাথে, সেটা তো সন্ধ্যার দিকে, তখন সন্ধ্যা নেমে এসেছিল, দিনের আলো কমে গিয়েছিল। আর এটা কিন্তু একদম দিনের আলোতে। ওই এলাকার অনেকেই এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী। তো এই ঘটনাটিতেও আগের ঘটনার মতোই একজন মহিলা দুপুরবেলা গোসল করতে নেমেছিলেন। গোসলের এক পর্যায়ে উনি যখন পানিতে অবস্থান করছিলেন তখন উনি অনুভব করেন পানির নিচ থেকে হাতের মতো কোনো কিছু একটা ওনার পা আঁকড়ে ধরে প্রবল বেগে নিচের দিকে টান দিয়েছে। উনি বিষয়টা বুঝতে পারার সাথে সাথে চিৎকার করেন। ওই সময়টাতে দিঘিতে বেশ কয়েকটা নৌকায় কিছু মানুষ মাছ ধরছিল। ওই মহিলাটি চিৎকার করা মাত্রই তারা বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা হয়েছে। তখন ওরা তাড়াতাড়ি সেই স্থানে গিয়ে প্রায় ডুবে যাওয়া মহিলাটিকে অনেক কষ্টে সেখান থেকে উদ্ধার করেন। তো তাপস ভাই আমাদেরকে জানিয়েছেন যে ওই এলাকার একজন বাসিন্দা হিসাবে ওনার জানা মতে শুধু এই 2টি ক্ষেত্রেই এই দিঘিতে এরকম রহস্যময়ভাবে তলিয়ে যাওয়ার পর কাউকে জীবিত উদ্ধার করা গিয়েছে। এছাড়া অনেকেই ওই দিঘিতে ডুবে হারিয়ে গিয়েছিলেন, যাদেরকে জীবিত উদ্ধার করা যায়নি। 2014 সালে যিনি কিনা সাঁতারে খুবই পারদর্শী ছিলেন, সবার চোখের সামনে দিঘির এক পারে একটা জায়গা উনি ডুবে যান। এরপর দিঘির অন্য পারে কিছুক্ষণ পর ওনার লাশ ভেসে ওঠে। এগুলো ছিল মূলত রাজদিঘিতে বিভিন্ন সময় রহস্যজনকভাবে মানুষের তলিয়ে যাওয়ার ঘটনা, যেগুলো আসলে উদ্ধার করা সম্ভব, লাশ উদ্ধার করা, জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল। আর ওই 14 সালে যেটা বললাম ওটা তো আর জীবিত উদ্ধার করা যায়নি। তো লোকমুখে প্রচলিত রয়েছে যে ওই রাজদিঘিতে নাকি এক দানবের বসবাস রয়েছে, যে কিনা বিভিন্ন সময় সুযোগ বুঝে মানুষকে পানির তলদেশে টেনে নিয়ে যায়। তো ফরিদ চাচা
জীবন্ত লিজেন্ড। আমরা ফরিদ চাচার ছবিটা পোস্ট করবো ইনশাল্লাহ। ফরিদ চাচার সাথে ছবিটা তুলেছি। অত্র এলাকার অনেকে কিন্তু ফরিদ চাচাকে চেনেন একজন সৎ, পরোপকারী, পরহেজগার মানুষ হিসাবে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, তাপস ভাইয়ের এই ঘটনাটির সময়কাল 1970 সালের দিকে। তো ঘটনাটি কিন্তু ফরিদ চাচার সাথে, মূলত ফরিদ চাচার কাছ থেকে উনি ঘটনাটি সংগ্রহ করে আমাদেরকে দিয়েছিলেন। তো 1970 সালের দিকে উনি গাজীপুরের শ্রীপুর আলিয়া মাদ্রাসাতে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। ওই মাদ্রাসাটির যে লাইব্রেরি, সেখানে ওনার থাকার বন্দোবস্ত করা হয় ওই সময়ের মতো আর কি। তো ওখানকারই একটা লোকের বাড়িতে ওনার 3 বেলা খাওয়ার ব্যবস্থাও করা হয়। এইভাবে প্রায় 3 মাস কেটে যায়। একসময় ফরিদ চাচা একটি বিষয় লক্ষ্য করেন এবং কিছুটা অবাকই হন বিষয়টা লক্ষ্য করে। ওই বাড়িতে ওনাকে প্রতিনিয়ত ভালো মন্দ সব ধরনের খাবারই পরিবেশন করা হতো। ভালো ভালো মাছ, তারপর মুরগির মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, সব কিছুই। তো ফরিদ চাচা যেই বিষয়টা ভেবে অবাক হয়েছিলেন, যেহেতু বাড়ির সদস্যরা মুসলিম ছিলেন, কিন্তু ওনারা গরুর মাংস কেন যেন রান্না করেন না। এদিকে ফরিদ চাচার কাছে গরুর মাংস ছিল খুবই পছন্দের খাবার। তাই উনি একদিন দুপুরবেলা ওই বাড়িতে খেতে না গিয়ে এলাকারই এক হোটেল থেকে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নেন। এরপর রাতের বেলা আবার যখন খাবার সময় হয়, তখন ফরিদ চাচা ওই বাড়ি থেকে উপস্থিত হন এবং ওই বাড়ির কর্তাকে উনি ডাক দেন। তখন ওই বাড়ির কর্তা খানিকটা হন্তদন্ত হয়ে বের হয়ে এসে ফরিদ চাচাকে জিজ্ঞেস করেন যে, আপনি কি গরুর মাংস দিয়ে ভাত খেয়েছেন? তো এই কথা শুনে ফরিদ চাচার তো আর একবার অবাক হওয়ার পালা। উনি তখন বলেন যে উনি দুপুরবেলা একটা হোটেল থেকে গরুর মাংস আর ভাত খেয়েছেন। এ কথা শুনে পরিবারের কর্তা বলেন যে, হায় হায়, আপনি কি করে ফেলেছেন এটা? তো ফরিদ চাচা বলেন যে, গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি, তাতে কী করছি, কি হয়েছে? আর তুমি বা জানলে কীভাবে যে আমি গরুর মাংস দিয়ে দুপুরবেলা ভাত খাইছি? তো এই শুনে ওই লোকটি বলেন যে, গরুর মাংস দিয়ে তো ভাত খেয়েছেন আপনি, আর সমস্যা শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। কি সমস্যা হয়েছে তা ফরিদ চাচা জানতে চাইলে ওই লোকটি বলেন যে, ওনার স্ত্রী সন্ধ্যার পর থেকে পাগলামি শুরু করেছেন এবং উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন। তো ফরিদ চাচা ওই লোকটিকে জিজ্ঞেস করেন যে এই ধরনের সমস্যা কতদিনের? তখন ওই লোকটি ফরিদ চাচাকে বলেন যে প্রায় 50 বছর ধরে ওনারা একটি সমস্যার কারণে ওনাদের বাড়িতে গরুর মাংস রান্না করেন না। তখন ফরিদ চাচা বিস্তারিত জানতে চাইলে লোকটি বলতে শুরু করেন ঘটনাটি যখন ঘটেছিল তখন ওই লোকটির আম্মা জীবিত ছিলেন। ওনাদের বাড়ির এক পাশে একটি বড় বড়ই গাছ ছিল। তো এক কোরবানির ঈদে ওনার আম্মা গরুর মাংস ধুয়ে সেই মাংস ধোয়া পানি ওই বড়ই গাছের নিচে ঢেলে দিয়েছিলেন। এরপর থেকে শুরু হয় সমস্যাটি মূলত শুরু হয় পরিবারের নারী সদস্যদের সাথে। পুরুষ সদস্যদের সাথে কিন্তু উল্লেখযোগ্য কোনো সমস্যা হয়নি। প্রথম ওনার আম্মার উপর জিনের আসর হয় এবং পরবর্তীতে পরিবারের অনেক নারী সদস্য সহ ওনার স্ত্রীর উপরও জিনের আসর হয়। যখন জিনের আসর হয় তখন দেখা যায় যে মহিলারা খুবই পাগলামি আচরণ শুরু করে এবং শরীরে কোনো কাপড় রাখতে চান না। অনেক কষ্টে তাদেরকে কাপড়ে মোড়ানো হতো। তো মোট কথা রীতিমতো একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়। তখন ফরিদ চাচা সব কিছু শুনে বলেন যে, আচ্ছা আমি বিষয়টা দেখছি। তখনকার সময় সব বাড়িতেই আলাদা একটা ঘর থাকতো, যেখানে বাইরের মানুষটা আসলে বসতে দেওয়া হতো, যেটাকে আঞ্চলিক ভাষায় বাংলা ঘর বা কাচারি ঘর এরকম বলে আর কি। তো ফরিদ চাচাকেও ওই বাড়িতে ওই রকম একটি ঘরেই সবসময় খেতে দেওয়া হতো। তো ফরিদ চাচা যখন ওই ঘরে গিয়ে বসেন এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ওই জিনগুলোর সাথে যোগাযোগ স্থাপন করেন। উনি জিনগুলোর কাছে জানতে চান যে কেন তারা এই ধরনের সমস্যা করছে। তখন তারা জানায় যে সেখানে বড়ই গাছে 3 জন থাকতো। বৈশিষ্ট্যগত কারণে গরুর মাংস অথবা গরুর রক্ত এগুলো তারা পছন্দ করে না। ওই বাড়ির কর্তার যিনি আম্মা ছিলেন তিনি ওই বড়ই গাছের নিচে গরুর মাংস ধোয়া পানি ফেলার কারণে তারা ক্ষুব্ধ হয়েছে এবং সেই সময় থেকে তারা পরিবারের নারী সদস্যদের উপর আসর করে সমস্যা সৃষ্টি করে আসছে। ওই পরিবারে কোনো সদস্য যদি গরুর মাংস খায় তাহলে তাদের উপরও আসর করে এবং বাড়ির বাইরের কেউ যদি গরুর মাংস খেয়ে বাড়িতে যায় তাহলেও তারা সমস্যা সৃষ্টি করে। একথা শুনে ফরিদ চাচা বলেন যে ওই পরিবারের সদস্যদের কথা না হয় বুঝলাম, কিন্তু বাইরে থেকে কেউ গরুর মাংস খেয়ে বাড়িতে এলে তোমরা এ ধরনের সমস্যা করবা, এটা কেমন কথা? এরপর ফরিদ চাচা ওই জিনদেরকে বেশ অনেকক্ষণ ধরেই বুঝিয়ে বলেন। উনি এমনভাবে ওই জিনদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এক পর্যায়ে তারা তাদের মতামত পরিবর্তন করে। এমনকি ফরিদ চাচার বোঝানোতে তারা 3 জন মুগ্ধ হয়
এবং মুগ্ধ হয়ে ফরিদ চাচার কাছে সবসময় আসবেন, তার কাছ থেকে এলেম অর্জন করবেন, এই বিষয়টাও তারা বলেন। এরপর ফরিদ চাচা ওই ঘর থেকে বাইরে বের হয়ে এসে বলেন যে আপাতত জিনদের সাথে আলোচনার মাধ্যমে একটা পর্যায়ে আসা গিয়েছে, এখন আগামী যেদিন শ্রীপুরের হাট বসবে সেদিন হাট থেকে একটি বড় গরু কিনে এনে জবাই করতে হবে এবং বাড়ির পাশের ওই বড়ই গাছটা কেটে ফেলতে হবে, তাহলে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। একথা শুনে ওই বাড়ির যিনি কর্তা আছেন উনি বলেন যে হুজুর, এত বছর এত কিছু করলাম, কোনো কিছুতেই তো কোনো কিছু হলো না, আপনি এত অল্প সময় কিভাবে এটা করলেন? আপনি যা বলছেন তেমনটা করলে সমাধান হওয়ার বদলে তো আরও বড় ক্ষতি হয়ে যাওয়ার কথা। আসলে ওই লোকটার বিশ্বাসই করতে কষ্ট হচ্ছিল ফরিদ চাচার কথা। তো কারণ অনেক দিন ধরে এই সমস্যাটা তো চলছে, তারাও তো চেষ্টা কম করে নাই, এত সহজেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? যাই হোক, তখন ফরিদ চাচা বলেন যে আমি যেহেতু মাদ্রাসায় যোগদান করার পর থেকেই আপনার বাড়িতে 3 বেলা খাওয়া দাওয়া করি, তাই আপনি আল্লাহর উপর ভরসা করে আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমি জীবিত থাকা অবস্থায় আপনাদের কোনো ক্ষতি হতে দেব না ইনশাল্লাহ। এরপর ফরিদ চাচার পরামর্শ মোতাবেক নির্দিষ্ট দিনে হাট থেকে বড় একটি গরু কিনে আনা হলো, গরুটিকে জবাই করা হলো এবং ওই বড়ই গাছটিও কেটে ফেলা হলো। ওই দিন গ্রামের সবাইকেও ওনাদের বাড়িতে নিমন্ত্রণ জানানো হয়েছিল, সবাই আসলেন, খাওয়া দাওয়া করলেন। এরপর আর কোনো সমস্যা হলো না। এই বাড়িতে ঘটনা কিন্তু এখানেই শেষ। এর কিছুদিন পর রাতের বেলা ফরিদ চাচা মাদ্রাসায় শুয়ে পড়েছেন, এমন সময় শুনতে পান যে দোতলায় ছাত্ররা পড়ছে। চিন্তা করেন, এত রাত্রে রাতের বেলা ছাত্রদের তো পড়ার কথা না। তো ফরিদ চাচা বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য শোয়া থেকে উঠে মাদ্রাসার দোতলায় যান। দোতলায় গিয়ে উনি দেখেন যে কই কেউ তো পড়ছে না। তখন উনি শুনতে পান যে এবার নিচতলায় কেউ পড়ছে। উনি আবার নিচতলায় নেমে আসেন। যখন উনি দোতলা থেকে নিচতলায় নেমে এসেছেন তখন আবার ওনার কাছে মনে হয় যে সেই আগের মতো দোতলা থেকে পড়ার শব্দ আসছে। ফরিদ চাচা বুঝতে পারেন যে বিষয়টি আসলে স্বাভাবিক কিছু নয়। উনি এতক্ষণ যে পড়ার শব্দটি শুনছেন সেই কণ্ঠস্বরটি ওনার কিছুটা পরিচিত লাগছিল। পরদিন জোহরের নামাজের পর একটা সময় ফরিদ চাচা লক্ষ্য করেন যে মাদ্রাসার ছাত্রদের মধ্যে 3 জন ছাত্রকে মনে হয় সেদিন নতুন দেখছেন। ওনার মনে কিছুটা সন্দেহ তৈরি হয়। উনি ওই 3 জনকে আলাদা করে ডাকেন। উনি যখন তাদেরকে আলাদা করে ডাকেন তখন তারা মিটিমিটি হাসতে থাকেন। ফরিদ চাচা তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা কেন হাসছে। তখন তারা বলেন যে হুজুর, আমরা জানি যে আপনি আমাদেরকে কেন ডেকেছেন, গতকাল রাতের বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করার জন্য তো আপনি আমাদেরকে ডেকেছেন, তাই না? তখন ফরিদ চাচা তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কারা। তখন ওই 3টি ছাত্র বলে, হুজুর, আমাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন, মনে নেই কিছুদিন আগে তো আমরা আপনার সাথে কথা বলেছি, আপনার কাছে এসে এলেম শিক্ষা করব বলেছি, এখন তো আমরা আপনার ছাত্রের মতোই। আর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে আপনি এই মাদ্রাসায় ইমামতি করেন। আমাদের তো ধর্মীয় বিষয়ে এখন অনেক কিছু শিখতে হবে, তাই আপনার খোঁজ করে আমরা আপনার কাছে এসেছি। তো চাচা এই কথা শুনে বলেন, যাক, ভালোই করেছো, তোমরা এখানে থাকো, তবে তোমরা যে জিন এটা কিন্তু কাউকে বুঝতে দিও না, মানুষের মতোই থাকো। এরপর এই জিনেরা ফরিদ চাচার কাছেই পড়াশোনা করত। ফরিদ চাচা ওই মাদ্রাসায় 1970 সাল থেকে 1982 সাল পর্যন্ত ছিলেন। এই সময়কালে ওই 3 জন জিন চাচার কাছে থেকে পর্যাপ্ত জ্ঞান আল্লাহর রহমতে অর্জন করেন। ফরিদ চাচা তাদের 3 জনের নামকরণও করেছিলেন। একজনের নাম ইউসুফ, একজনের নাম গিয়াসউদ্দিন, আরেকজনের নাম রতন। তো ফরিদ চাচা জানিয়েছিলেন যে এই 3 জনের মধ্যে গিয়াসউদ্দিন এখন অনেক বড় একজন রাকি হয়েছেন। মানে হচ্ছে জিনদের মধ্যে রাকি থাকে, মানুষের মধ্যে যেমন রাকি থাকে বিভিন্ন ধরনের জিনগত সমস্যার সমাধান করে, ঠিক তেমনি যখন জিনেদের মধ্যে কেউ রাকি হয় তখন ওরাও মানুষের বিভিন্ন ধরনের সমস্যা, এমনকি জিনদেরও বিভিন্ন ধরনের সমস্যা, জিনদের উপরও কিন্তু জাদুটোনা করা হয়, তারাও কিন্তু এই ধরনের সমস্যার সমাধান করেন। গিয়াসউদ্দিন এখন জটিল ধরনের অনেক সমস্যার সমাধান করে থাকে, কিন্তু সবার সামনে আসে না, শুধু পরিচিত জনদের কাছে দেখা দেয়। যেহেতু এখন ফরিদ চাচার বয়স হয়েছে তাই উনি এখন আর এই কাজগুলো করেন না, উনি এই কাজগুলো ছেড়ে দিয়েছেন। আর ওই 3 জনের সাথেও এখন খুব একটা যোগাযোগ ওনার হয় না। তো এটাই ছিল ফরিদ চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি যখন ফরিদ চাচার সাথে কথা বলি আমি একটি বিষয় জানতে চেয়েছিলাম, এটা আমার জানার খুব ইচ্ছা ছিল। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক রোগ, এটা খুব মারাত্মক একটা রোগ। এই রোগ যদি একবার মানুষের শরীরে বাসা বেঁধে ফেলে স্থায়ীভাবে, তাহলে কিন্তু মানুষের বাঁচার আর কোনো উপায় থাকে না। এটা হাজার হাজার বছরের পুরনো একটা রোগ, যেই রোগের চিকিৎসা আজও আমাদের মনুষ্য সমাজে নেই। আমি ফরিদ চাচার কাছে জিজ্ঞেস করেছিলাম যে চাচা,
এই হাইড্রোফোবিয়ার চিকিৎসা কি আসলে আছে জিনেদের কাছে? জিনেরা কি এই রোগের সমাধান করতে পারেন, বা তাদের কি এই চিকিৎসা জানা আছে কিনা? ফরিদ চাচা কিছুক্ষণ চুপ করে থেকে উনি বলেন যে না, এই সমস্যার সমাধান জিনেরাও জানে না। এই রোগ একবার হলে মৃত্যু নিশ্চিত। এটা মানুষ বা জিন কেউ সমাধান করতে পারবে না। মূলত ফরিদ চাচার কাছ থেকে এই বিষয়টা আমি জানতে পেরেছিলাম, যেহেতু উনি জিনেদের সাথে যোগাযোগ করতেন। তো এমন একটা প্রশ্ন হঠাৎ করে শুনে উনি কিছুটা অবাকই হয়েছিলেন। আর আমারও বিষয়টা জানার কৌতূহল ছিল যে মানুষরা তো অনেক চিকিৎসার সীমাবদ্ধতা রয়েছে মানুষদের মধ্যে, বা ডাক্তার যারা তারা তো তাদের সীমাবদ্ধতা রয়েছে। অনেক দুরারোগ্য ব্যাধি আমরা শুনি যে জিনদের চিকিৎসায় আল্লাহর রহমতে ভালো হয়, তাহলে এটা কি ভালো হয়? কিন্তু জানতে পারলাম যে না, এটা নাকি ভালো হয় না। প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু ফরিদ চাচার সাথে দেখা করতে পারেন। এই যে টেস্টি ক্রাঞ্চ যেই ফাস্টফুডটা, ওর পাশে একটা দোকানের একটা বেঞ্চে ফরিদ চাচা বসেছিলেন। খুবই অমায়িক এবং অসাধারণ একজন মানুষ। আপনারা যারা আশেপাশে আছেন তাকে গিয়ে সালাম দিয়ে আসবেন, তার কাছ থেকে দোয়া নেবেন, আমি এটা বলবো। কারণ আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছ থেকে দোয়া নেওয়ার কথা কিন্তু হাদিস শরীফেও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবীদেরকে যে ওয়াইসকরণী যখন তোমাদের কাছে আসবে বা তোমরা যদি তার দেখা পাও, তার কাছ থেকে দোয়া নিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও কিন্তু হযরত ওয়াইসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে দোয়া নিয়েছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আর দোয়া নেওয়া কিন্তু এটা একটা সুন্নাহ, মানুষের কাছ থেকে দোয়া নেওয়া, তারপরে কেউ দোয়া চাইলে তার জন্য দোয়া করা, এই বিষয়গুলো কিন্তু সুন্নাহ। এটা আমরা খেয়াল রাখবো। আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছ থেকে দোয়া নেওয়াটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ তাদের দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে এই ঘটনায় যাওয়ার আগে আরেকটি কথা বলবো যে ফরিদ চাচার অনেক বয়স হয়ে গেছেন। আমরা বলবো আল্লাহ তাআলা ফরিদ চাচাকে আরও দীর্ঘদিন হায়াত দারাজ করুক, আর অনেক দিন সুস্থ অবস্থায় পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখুন এবং মানুষের উপকার করার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি বলবো এটাও তাপস ভাই আমাদেরকে দিয়েছিলেন, তবে এই ঘটনাটি ঘটেছিল ওনার নিজের নানার সাথে। ঘটনাটির সময়কাল 1950 সালের দিকে, আশেপাশের কোনো একটা সময় হবে আর কি। তো নানার একজন বন্ধু ছিলেন, তার নাম হচ্ছে ফালু। ফালু ডাক্তার নামে উনি পরিচিত ছিলেন। নানার থেকে বয়সে বড় হলেও উনি নানার বন্ধু ছিলেন। ফালু ডাক্তার ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। তখনকার সময়ে মানুষের কিন্তু অল্প বয়সে বিয়ে হতো, কি ছেলে কি মেয়ে। তো ঘটনার দিন হলো ফালু ডাক্তারের বিয়ে। আর হিন্দুদের বিয়ে কিন্তু অধিকাংশ সময় দেখি আমরা রাতের বেলা হয়। সেই সুবাদে বন্ধু হিসাবে রাতের বেলা ওই বিয়েতে নানাকেও দাওয়াত দেওয়া হয়। বিয়ের অনুষ্ঠান বেশ রাতে থাকার কারণে নানাকে বাড়ি থেকে যাওয়ার জন্য টোটালি নিষেধ করা হলো যে না, রাতের বেলা বাড়ি থেকে বেরোনো লাগবে না, তুমি বাবা পরে যাইও। এখন নানার আব্বা ছিলেন খুবই কড়া মেজাজের মানুষ। নানা তো তার বাবাকে খুব ভয় পেতেন, যার কারণে সন্ধ্যার সময় আর যেতে পারেন নাই ওই বিয়েতে। এরপর সবাই যখন ঘুমিয়ে পড়েন তখন নানা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। তখন রাত বাজে আনুমানিক 11টা কি 11:30 এরকম আর কি। আর ফালু ডাক্তারের বাড়িও যেই জায়গাটাতে, ওই জায়গার নাম হলো নাপিত বাড়ি। তো নাপিত বাড়ির ওখানে ততক্ষণে কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এত রাত্রেবেলা সবাই অনুষ্ঠান শেষ করে ঘুমিয়েও পড়েছে। তো নানা যখন দেখছে সবাই ঘুমিয়ে পড়েছে, তখন নানা আবার বাড়ির দিকে রওনা দিয়েছে আসার জন্য, কাউকে ডাকাডাকি করেন নাই। একটু দূরে আসার পরেই নানা দেখতে পান যে রাস্তার মধ্যে একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে ঠিক রাস্তার মাঝখানে। তখন নানা লোকটিকে দেখে মনে মনে ভাবেন যে যাক, ভালো হয়েছে, একটা মানুষ পেয়েছি রাস্তায়। তো নানা পেছন দিকে গিয়েছেন। পেছন থেকে গিয়ে লোকটাকে ডাক দেন যে কেডা গো আপনি, এত রাত্রে এনো বইয়া কী রইছেন, মানে স্থানীয় ভাষায়। তো তখন লোকটা কোনো সারা শব্দ করে না। তো নানা আবার ডাক দেন, এই কেডা আপনি, আপনাকে বাড়ি কই। তো 2-3 বার ডাক দেওয়ার পরও যখন লোকটা কথা বলে না, তখন নানা লোকটা চাদর ধরে টান দেয়। চাদর ধরে টান দেওয়ার পর যখন লোকটি নানার দিকে শরীর ঘুরিয়ে তাকায়, তখন নানা যেটা দেখতে পান সেটা দেখে কেউ স্বাভাবিক থাকতে পারবে না। নানা দেখেন যে এই লোকটির মাথা নেই,
বুকের মধ্যে দুইটা চোখ, চোখ দুটো দেখতে ঠিক যেন মনে হচ্ছে আগের দিনের 4 ব্যাটারি যে টর্চ লাইট ছিল বা 5 ব্যাটারি টর্চ লাইট ছিল ঠিক ওই রকমভাবে জলজল করছে। এইটা দেখে নানা ও মা গো বাবা গো বলে দিয়েছেন এক দৌড়ে বাড়িতে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তখন তো সবাই দৌড়াদৌড়ি করে বের হয়ে আসছে, নানাকে ঘরে নিয়ে যান। ওই রাত্রে আর নানার জ্ঞান ফেরেনি। পরের দিন সকালবেলা নানা যখন জ্ঞান ফিরেছে তখন নানা ঘটনাটি সবার কাছে খুলে বলেন। ওই সময় নানাদের বাড়িতে একজন মসজিদের ইমাম থাকতেন। তো সেই ইমাম নানাকে ঝাড়ফুঁক করে দেন এবং ইমাম বলেন এটা নাকি ছিল স্থানীয় ভাষায় একটা শব্দ, সেটা হলো নিষ্কন্দা। মানে আমরা অনেকে বলি এটাকে স্কন্ধ কাটা বা কল্লা কাটা দেও, এরকম আর কি। তো এটা নাকি অনেক ভয়ঙ্কর ধরনের এক ধরনের জিন। এটার সামনে যদি কেউ একবার পড়ে এটা নাকি তাকে মেরে ফেলে। নানার বয়স কম, এই জন্য হয়তো বা ওই জিনিসটা নানার কোনো ক্ষতি করেনি। আর এদের মধ্যেও অধিকাংশই খারাপ, তবে কখনো কখনো ওরা কোনো কোনো মানুষকে ছেড়ে দেয় বয়স বিবেচনায় বা কোনো একটা পরিস্থিতি বিবেচনায়। হয়তো বা এটাও ওই ধরনের একটা ঘটনা ছিল। তবে নানার 3-4 দিন খুব জ্বর ছিল। তো তাপস ভাইয়ের নানার নাম হলো কাজী আব্দুর রশিদ, কালীগঞ্জ তুলুলিয়া মিশন কাজীবাড়ি তার ঠিকানা। তো নানা 2019 সালের সেপ্টেম্বরের 30 তারিখে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নানার জন্য দোয়া করার জন্য তাপস ভাই অনুরোধ জানিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। তো এটি ছিল নানার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো চলুন এর পরের ঘটনায় যাই। এটাও কিন্তু মোহাম্মদ তাপস ভাই আমাদেরকে দিয়েছেন, আর এই ঘটনাটি উনি শুনেছেন ওনার বন্ধু শফিকের কাছ থেকে। ঘটনাটি মূলত জয়দেবপুর রাজদিঘি কেন্দ্রিক। ঘটনাটার সময়কাল 2008 কি 9 সাল এরকম হবে আর কি। ঘটনাটি ঘটেছিল শফিক ভাইয়ের এক কাকার সাথে। ওনার কাকার নাম হচ্ছে তোফাজ্জল। তো সময়টি ছিল গ্রীষ্মকাল। দিঘিতে প্রায় সময়ই রাতের বেলা মানুষ মাছ ধরে বড়শি দিয়ে বা টেটা দিয়ে। তো তোফাজ্জল কাকা প্রায় সময় রাত জেগে থেকে মাছ ধরতেন। উনি বড়শি ও টেটা দুটো দিয়েই মাছ ধরতেন। তো এরকম এক রাত্রে উনি বের হয়েছেন টেটা ও বড়শি দিয়ে মাছ ধরার জন্য। তো ওনার সাথে টর্চ লাইটও ছিল। তো উনি দিঘির পশ্চিম পাড়ে গিয়েছেন, হাঁটছিলেন আর মাছ খুঁজছিলেন। দু একটা মাছ পেয়েছিল না। হঠাৎ করে উনি লক্ষ্য করেন যে দিঘির পূর্ব পার একটা ঘাট রয়েছে, যেটাকে সবাই মহিলা ঘাট নামে চেনে। রাজা না বলে এই ঘাটে মহিলারা নাকি গোসল করতেন বা অন্যান্য কাজ করতেন। তো উনি লক্ষ্য করেন যে সেখানে অনেক মাছ লাফালাফি করছে। এত মাছ একসাথে লাফালাফি করতে দেখে উনি লোভ সামলাতে পারেন নাই। উনি দৌড়ে দিঘির ওই পারে যান। যাওয়ার পর উনি কয়েকটা মাছ ধরতেও পারছেন, মানে ধরতে পারেন আর কি। তো এই ঘাটের সাথেই বড় একটা কড়ই গাছ আছে, যেটা অবশ্য রাজবাড়ির ভেতরে, এবং রাজবাড়ির দালানের উপর দিয়ে এই গাছটি উঠে গেছে। তো উনি যখন তখন মাছ ধরছেন নিজের মতো করে। হঠাৎ এমন সময়ে উনি ওনার থেকে প্রায় 10 থেকে 15 হাত দূরে ভারী কোনো কিছু একটা পড়ার শব্দ, ধপাস করে একটা শব্দ হয় আর কি, এরকম একটা শব্দ পান। উনি যখন ওদিকে তাকান দেখেন এর কিছুই নাই। তার ঠিক 5 থেকে 10 মিনিট পরেই সেই জায়গায় কিছু একটা পড়ার শব্দ আবারও হয়। তবে ওই দিকটাতে তাকিয়ে দেখেন যে ওই দিক বরাবর পানির ওখান থেকে একটা জায়গা থেকে বুদ 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 যেটা শব্দ হয়, গুড়ি গুড়ি ওঠে আর কি, যেটা আমরা বুদ বুদ বলি আর কি, সেটা উঠছে, শব্দও হচ্ছে। তো উনিও জিনিসটা লক্ষ্য করে দেখতে পান। হঠাৎ করে উনি দেখেন যে ওইখান থেকে একটা কালো ভেড়া উঠে আসে। ভেড়া কিন্তু আমরা সাধারণত কালো খুব একটা দেখি না, কিন্তু পানির ভেতর থেকে কালো ভেড়া উঠে আসে। ভেড়াটি একদম কুচকুচে কালো, ভেড়াটির চোখ কিন্তু লাল টকটকে। ভেড়াটি পানি থেকে পাড়ে উঠে আসে এবং পাড় থেকে একটা লাফ দেয়। এক লাফে একদম কড়ই গাছের উপরে, ওখান থেকে আবার এক লাফ দিয়ে রাজবাড়ির ছাদের উপরে উঠে মিলিয়ে যায়। এটা দেখে উনি অবশ্য ততটা ভয় পাননি যতটা আসলে আমরা পাইতাম আর কি এই ধরনের সিচুয়েশনে। উনি সাহসী মানুষ ছিলেন, কিছুটা ভয় তো পেয়েছিলেন তারপরও। আর দিঘিতে তো প্রায় সময় উনি মাছ ধরতেন, এখানে জানতেন যে অনেক ভয়ের কিছুই ঘটে আর কি, আর এখানে অনেক কিছু আছে। তো উনি এসবের দিকে মনোযোগ না দিয়ে আবার মাছ ধরায় মনোযোগ দেন। মাছও উনি পাচ্ছিলেন ভালো। হঠাৎ করে লক্ষ্য করেন যে দিঘির পানি ফুলে উঠছে এবং বড় বড় ঢেউ তৈরি হচ্ছে, এবং উনি পেছনে রাজবাড়ির ছাদ থেকে ঘোড়া দৌড়ানোর শব্দ শুনতে পাচ্ছেন। আবার নূপুর পায়ে কারো হাঁটার শব্দ পাচ্ছিলেন। এসব দেখে উনি হাতের বড়শিটি এক জায়গায় রেখে দিয়ে এক হাতে টেটা এবং অন্য হাতে টর্চ লাইট নিয়ে শক্ত
শক্ত করে বসছেন যে সামনে কিছু আসলে একদম বিধিয়ে দেব বুক বরাবর। উনি মনে মনে নিজেকে বলতে থাকেন যে ভয় পেলে চলবে না রে, ভয় পেলে এরা আরও বেশি ভয় দেখাবে। তো আর ওই জিনিসটা যখন কাকাকে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করার পরও কাকা যখন ভয় পাচ্ছিলেন না, তখন ওই জিনিসটা ওনার নাম ধরে ডাকতে থাকে, বলতে থাকে কিরে তোফাজ্জল, তোর তো অনেক সাহস, এখনও ওখানে বসে বসে মাছ ধরছিস না, যা ভাগ এখান থেকে, নয়তো কিন্তু তোর দিঘিতে চুবাই মাইরে ফেলামো। তখন তোফাজ্জল কাকা বলেন যে তোর যা খুশি তুই তাই কর, আমি এখান থেকে মাছ না ধরে যাবই না। তোফাজ্জল কাকার হাতে একটা মাদুলির মতো ছিল বা এরকম কোনো একটা দোয়া ছিল, যার কারণে হয়তো বা ওই জিনিসটা তোফাজ্জল কাকার কাছে আসতে পারছিলেন না। এইটার কারণেই হোক বা যে কোনো কারণে হোক, ওই জিনিসটা তোফাজ্জল কাকার কাছে আসতে কোনো কারণে পারছিলেন না আর কি। তো যাই হোক, ওই জিনিসটা দূর থেকে ভয় দেখাচ্ছিল। তো তোফাজ্জল কাকা যেখানে বসেছিলেন তার ঠিক সামনে দিঘির পশ্চিম পারে তখনকার সময় বড় একটা বাগান ছিল। বাগানটির নাম হলো মোশাররফের বাগান। তো উনি দেখেন যে ওই বাগানের মধ্যে ঝড় উঠেছে, অথচ অন্য কোনো দিকে বাতাসই নেই, কিন্তু ওই বাগানটা মনে হচ্ছে দুমড়ে মুচড়ে যাচ্ছে। একটু পর কাকা দেখেন যে ওই বাগানের উপর দিয়ে কালো রঙের ঘোড়া উড়ে যাচ্ছে। আবার উনি শুনতে পান ওই বাগানের ভেতর থেকে ভয়ঙ্কর রকমের গর্জন। কাকা তখন মনে মনে ভয় পেলেও এটা উনি প্রকাশ করেননি। উনি কিছুক্ষণ পরে দেখেন যে বাগানের উপর দিয়ে কালো পাহাড়ের মতো বড় বড় 3 থেকে 4টা অবয়ব হেঁটে হেঁটে তার দিকে আসছে। এগুলোই গর্জন করতে করতে আসছে। আর শুরুর দিকে মনে করছে পাহাড়ের আকৃতির মতো, কিন্তু বোঝা গেল যে এটা আসলে পাহাড় না, এটা ভয়ঙ্কর দানব। কিন্তু ওই রকম দূর থেকে মনে হয়েছিল আর কি, এরকম হাত পা ওরকম বোঝা যায় নাই। আর যখন একটু কাছাকাছি আসছে তখন দেখতে পাচ্ছেন, মানে এই কাকা দেখতে পাচ্ছেন যে এদের সবগুলো চেহারাই খুবই ভয়ঙ্কর, সবগুলো চোখ থেকে মনে হচ্ছে আগুনের ফুলকি বেরোচ্ছে। এর দৃশ্য দেখে তো তোফাজ্জল কাকার বুক গলা ভয়ে শুকিয়ে গেছে। কাকা যতটুকু দোয়া-দরুদ জানতেন সবটুকু পরে নিজের শরীর বন্ধ করে নিয়েছিলেন। ওই জিনিসগুলো রাস্তা ক্রস করে এক এক করে দিঘিতে নামছে, আর দিঘিতে নেমে আবার তোফাজ্জল কাকার দিকে এগিয়ে এসে তাকে ধরতে যাচ্ছে। তো এইটা দেখে তোফাজ্জল কাকার অবস্থা তো খুবই খারাপ। রাত তখন আনুমানিক 2টো থেকে 2:30 বাজে। এত রাতের বেলা উনি কাকে ডাকবেন? কাউকে ডাকলে তো কেউ শুনবেই না, সবাই তো ঘুমাচ্ছে। আর ওনার পেছনে ছিল একটা ফায়ার সার্ভিসের স্টেশন, যেটার কথা ওই সময় ওনার মাথায় আসেনি আর কি। তো উনি জোরে জোরে ডাক দিলেও ওখান থেকে তো মানুষ আসলে হয়তো বা আসতো, কিন্তু এটা ওনার খেয়াল ছিল না যে পেছনে একটা ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। এদিকে ওনার টর্চ লাইটও ওই সময় হঠাৎ করে নাকি কাজ করছিল না, কোনো একটা কারণে। অথচ টর্চ লাইটটা ভালো ছিল। অন্য দিনগুলোতে মোটামুটি লোকজন থাকে মাছ ধরার জন্য, কিন্তু এই দিনে মানে ওই সময় কেউই নেই। তো উনি মনে মনে আল্লাহকে ডাকছেন, যার কেউ নাই তার তো আল্লাহই শুধু ভরসা। অবয়বগুলো প্রায় ওনার কাছাকাছি চলে এসেছে ওনাকে ধরার জন্য। এইদিকে তোফাজ্জল কাকা জোরে জোরে বলছেন যে এই দেখো তোমরা কিন্তু আর সামনে এসো না, সামনে আসলে কিন্তু টেটা দিয়ে একদম বিদায় দিব। এগুলো তো এসব কথার ভ্রুক্ষেপই করছে না, সামনে আগাচ্ছে। আর তোফাজ্জল কাকাও এদেরকে বিশ্রী ভাষায় গালিগালাজ করছেন। এমন সময় ফায়ার সার্ভিসের একজন লোক, উনি কোনো কারণে বাইরে বের হয়েছিলেন। পরে জানা গিয়েছে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন আর কি। তো উনি ওয়াশরুমে যাওয়ার জন্য ওই বাউন্ডারির কাছাকাছি ওয়াশরুম ছিল, ওই দিকটাতে এসেছেন। তো ওই লোক যেখানে এসেছেন সেখানে আবার বাউন্ডারিটা একটু ভাঙা ছিল। তো ভাঙা জায়গা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে দিঘি থেকে পানি, ওই পাইপ দিয়ে ফায়ার সার্ভিসের গাড়িগুলোতে পানি ভরা হতো আর কি। তো ওই লোক ওইখানে যখন এসেছে তখন উনি মানুষের চিল্লাচিল্লি করার শব্দ পান। তো উনি চিন্তা করেন এত রাত্রেবেলা এখানে কে চিৎকার করছে। তো উনি ফাঁকা জায়গা দিয়ে উকি মেরে টর্চ লাইট ধরেন আর কি। উনি টর্চ লাইট নিয়েই বের হয়েছিলেন। তো উনি টর্চ লাইট মারার সাথে সাথে ওই অবয়বগুলো নিমিষেই ভ্যানিশ হয়ে যায়। আর তোফাজ্জল কাকাও মনে একটু সাহস ফিরে পান। তখন ওই লোক তোফাজ্জল কাকাকে জিজ্ঞেস করেন যে এই এত রাত্রে আপনি কে, এখানে কী করেন, আর এত চেঁচামেচি করছেন কেন? তখন তোফাজ্জল কাকা ওই লোকটাকে বলেন যে ভাই আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। তো এটা বলে তোফাজ্জল কাকা ওই দেয়ালের ভাঙা ওই জায়গাটা যেন সুড়ঙ্গের মতো হয়ে গিয়েছিল আর কি। তো ওই লোক ওই সুড়ঙ্গ মতো ওই জায়গা দিয়ে তোফাজ্জল কাকাকে টেনে বাউন্ডারির ভেতরে নিয়ে যান এবং সব ঘটনা শোনেন ওই ফায়ার সার্ভিসের ওই ফায়ারম্যান যিনি। তখন ওই লোক তোফাজ্জল কাকাকে অনেক বকাঝকা করে যে আপনি রাতের বেলায় একা একা মাছ ধরতে আসছেন, আর
এমন একটা ঘটনা ঘটছে, আপনি আগের থেকে চিৎকার চেঁচামেচি করেন নাই কেন? জোরে ডাক দিলে তো আমরা শুনতেই পারি। তখন উনি বলেন যে আমার তো আসলে খেয়ালই ছিল না যে এখানে ফায়ার সার্ভিসের অফিস রয়েছে। আর ওই লোক বলছেন যে আমাদের তো সারা রাতই ডিউটি, কেউ না কেউ থাকে আর কি, তো আপনি তো জোরে ডাক দিলে আমরা শুনতাম। তো যাই হোক, আল্লাহ বাঁচাই দিছে, এখন বাড়ি যান, পরে আপনার সাথে কথা হবে। তো ওখান থেকে তোফাজ্জল কাকা চলে আসেন। এরপরে আল্লাহর রহমতে আর ওনার সাথে তেমন কিছু হয়নি। প্রিয় লিসেনার্স, আপনারা যারা গাজীপুরের যেই ভাওয়াল রাজার বাড়ি, এটাতে যাবেন, দেখবেন যে সরকারি অনেক অফিস, জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে নিয়ে সরকারি অনেক অফিস ওখানে রয়েছে। যারা ওই জায়গায় আছেন তারা তো জানেনই সেটা। আর ওখানে আপনারা বেড়াতেও যেতে পারেন, খুব ভালো লাগবে। তো এটা ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের পরবর্তী আরেকটি ঘটনায়। এই ঘটনাটি তাপস ভাই আমাদেরকে দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি ঘটেছিল তাপস ভাইয়ের নানার সাথে। আর ওনার নানার কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। ওনার নানার নাম কাজী আব্দুর রশিদ। ঘটনার সময়কাল 1962 সালের দিকে। ঘটনাটি মূলত যার সাথে ঘটেছিল তার নাম হলো মনু। শুরুতে একটু ভুল বলেছি, ওনার নানার সাথে ঘটেনি, নানার কাছ থেকে উনি ঘটনা সংগ্রহ করেছেন আর কি। তো মূলত ঘটেছিল মনুর সাথে। ঘটনাটি ঘটেছিল কালীগঞ্জের তুমুলিয়া মিশন থেকে পশ্চিম দিকে কামারপাড়া নাপিত বাড়িতে। তখনও ঢাকা সিলেট হাইওয়ে রোডটা কিন্তু হয়নি, তখন এটা ইটের সলিং ছিল আর কি। তো নাপিত বাড়ির ওইখানে রাস্তার সাথে ছোট একটা খাল বা নালার মতো ছিল। একদিন ওই খালের মধ্যে মনু মিয়া মাছ ধরছিল। মাছ ধরতে ধরতে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত বলতে মাগরিবের আজানের পরের সময়টা এরকম আর কি। তখন এসব জায়গা থেকে অনেক ভালো ভালো দেশি মাছ পাওয়া যেত। তো মনু মিয়া বসে মাছ ধরছে, আর ওই পাশে আর একটা গাব গাছ ছিল। হঠাৎ ওই গাব গাছ থেকে বলছে, মনু মিয়া রে, আমারে কয়টা মাছ দে। তো এই মনু মিয়ার বর্ণনাটা একটু দেওয়ার দরকার। আগে মনু মিয়া ছিল পালোয়ান টাইপের এক লোক, অনেক শক্তিশালী এবং অনেক পরিশ্রমী এক লোক ছিল। কুস্তি খেলাও তার কিন্তু যথেষ্ট পারদর্শিতা ছিল। তো তাপস ভাইয়ের নানার মুখ থেকে যতটুকু জানা যায় সেটা হলো, ওই মনু মিয়া একটি বিচি কলা গাছ এক কাঁধে বহন করে নিয়ে যেতে পারতেন। আর মনু মিয়া প্রায় 6 ফুটের উপরে লম্বা ছিলেন আর কি, 6 ফুট 2 ইঞ্চি এরকম আর কি। তো যখন ওই মনু মিয়া মাছ ধরছিল আর ওই গাব গাছ থেকে একটা মেছো মনু মিয়ার কাছে মাছ চাচ্ছে, তখন মনু মিয়া বলছে যে তোরে একটাও দিব না। তখন ওই মেছো বলছে, মনু মিয়া রে, যদি ভালো চাস তো মাছ দিয়ে যা, নয়তো আজকে কিন্তু তোকে ক্ষতি করে ছাড়বো, তোকে কিন্তু আজকে একলা পাইছি অনেক দিন পর। মনু মিয়া আবার তারে বলতেছে, তুই মনে হয় আমারে চিনিস না যে আমি কে? ভূতের সাথে কুস্তাকুস্তি করলে তুই পারবি? তুই পারবি আমার সাথে? মনু মিয়া বলছে যে সে আর একটা চ্যালেঞ্জ করছে যে ভূতের সাথে কুস্তাকুস্তি করবে, পারবি আমার সাথে? তো এও বলছে তুই যা পারিস কর, তোরে একটা মাছও দেবো না। তখন কি হয়, গাব গাছ থেকে ঢিল ছোড়া শুরু হয়। তো এমন সময় মনু মিয়া খেপে গিয়ে বলে, এই বেটা, সাহস থাকে তো আমার সামনাসামনি আইতো। যেই না এটা বলেছে, মুহূর্তের মধ্যে ওই অবয়বটা গাছ থেকে এক লাফে মনু মিয়ার সামনে এসে হাজির হয় এবং মনু মিয়ার উপর আক্রমণ করে। এখন মনু মিয়া তো আসলে পালোয়ান এবং কুস্তিগির ছিলেন আর কি, তার শরীরেও শক্তি ছিল অনেক। সাধারণ শক্তিশালী মানুষ 7-8 জন তার সাথে পারত না। আর মনু মিয়া তো ওই মেছোর সাথে শুরু করেছে মারামারি। তো মনু মিয়া যখনই আঘাত করে, আসলে আঘাতটা পিছলে যায়, মানে তার ওইভাবে লাগে না আর কি। আর মনু মিয়া আল্লাহর রহমতে শক্তিশালী থাকলেও এখন একটা মেছোর সাথে কুস্তাকুস্তি করলেও স্বাভাবিকভাবেই তার শরীরটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু তারপরেও ওই মেছো তাকে তেমন কোনো কিছু করতে পারেনি। তবে মনু মিয়ার শরীরের শক্তি দ্রুতই মনে হচ্ছে ওই মেছো শুষে নিচ্ছে। মানে স্বাভাবিকভাবে যদি মানুষের সাথে মনু মিয়া কুস্তি করে অনেকক্ষণ সে করতে পারে, কিন্তু ওই মেছোর সাথে কুস্তি করে মনে হচ্ছে সে দ্রুতই কাহিল হয়ে যাচ্ছে। আর ওদিকটাতে ওই মেছোটাও মনু মিয়ার সাথে কুস্তি করতে করতে দ্রুতই কাহিল হয়ে পড়ে। হঠাৎ করে দূর থেকে কেউ একজন আসছে এরকমটা বুঝতে পারে মনু মিয়া, ওই মেছোটাও বুঝতে পারে।
এরপর ওই মেছুটা মনুমিয়াকে ছেড়ে দেয়। আর মেছুটা বলে, মনুমিয়া, তোর যা ক্ষতি করার আমি কিন্তু করে দিছি, তুই 1 মাসের বেশি আর বাঁচতে পারবি না। 1 মাসের বেশি বাঁচতে পারবি না মানে 1 মাসের বেশি একদিনও তুই বাঁচবি না। এই বলে নাকি ওই মেছোটা অদৃশ্য হয়ে যায়। আর এদিকে ওই লোকটাও মনুমিয়ার কাছাকাছি চলে আসে। মনুমিয়া চিৎকার দিয়ে বলেন যে, ভাই আমারে বাঁচান। তখন ওই লোক মনুমিয়াকে কিন্তু চিনতে পারেন। তখন মনুমিয়াকে ধরে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। মনুমিয়াকে ধরে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়াটা ছিল ওই লোকের জন্য বেশ একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে ওই লোকটা শারীরিক গড়নে মধ্যম গড়নের ছিলেন, তার শরীরে ওরকম শক্তিও ছিল। এখন মনুমিয়া তো বেশ উঁচা লম্বা, 6 ফুট 2 ইঞ্চি, মানে কিন্তু কম না। তো এমন একজন লোককে তার কাঁধের উপরে হাত তুলে, মনুমিয়ার হাতটা তার নিজের কাঁধের উপর তুলে তাকে এগিয়ে দেওয়া ওই লোকটার জন্য অনেক কষ্টকর হলেও উনি মনুমিয়াকে এইভাবে কষ্ট করে করে মনুমিয়ার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। তো এরপরেই মনুমিয়া অসুস্থ হয়ে পড়েন। ঠিক 28 দিনের দিন মনুমিয়া মারা যান। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু এই মেছোদের সাথে এই কুস্তি করা বা কুস্তি করার কিন্তু ঘটনা শুনেছি। খুব কম সময়ে দেখা গিয়েছে যে এদের সাথে কুস্তি করে মানুষ সুস্থ ছিল। হাতে গোনা কয়েকটা ঘটনা এরকম আমরা পেয়েছি। অধিকাংশ সময় কিন্তু এদের সাথে কুস্তি করার পর মানুষের শরীরের শক্তিগুলো শেষ হয়ে যায়। ওরা এমন কিছু করে যার ফলশ্রুতিতে ওই মানুষ আর স্বাভাবিকভাবে থাকতে পারে না। তো এমনটা হয়েছিল মনুমিয়ার সাথেই। চলুন ডিয়ার লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও কিছু নতুন ঘটনায়। তবে তাপস ভাইয়ের ঘটনা আমরা এখানেই শেষ করলাম। এরপরে আমরা চলে যাব মারুফা আপুর কাছ থেকে পাওয়া ঘটনায়। চলুন শুনে আসি সেই ঘটনাগুলো। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের গাজীপুর স্পেশাল এপিসোডের নতুন আরও কিছু ঘটনায়। এখন যার ঘটনা শেয়ার করব তার নাম মারুফা সুলতানা আপু। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়াতে, তবে ওনারা অনেক আগে থেকেই ঢাকায় থাকেন। তো উনি যে ঘটনাটি শেয়ার করবেন এই ঘটনাটি ওনার এক আত্মীয়ের ঘটনা, আর তার এক্স্যাক্ট নাম এবং গ্রামের নাম উনি প্রকাশ করেননি সঙ্গত কারণে। তো ওনাদের বাড়ি মানে ওই আত্মীয়র বাড়ি ওনাদের গ্রামের বাড়ি থেকে কয়েকটি গ্রাম পরে, তবে উপজেলা কাপাসিয়া। আর ওনাদের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে। তো সেই আত্মীয় সম্পর্কে ওনার খালা হন। তখন 90-এর দশক চলছে আর কি। ওনার নতুন বিয়ে হয়েছে, মানে ওই খালার আর কি। আর খালার শ্বশুর বাড়ি বাপের বাড়ি মোটামুটি কাছাকাছি আর কি। সেই খালা দেখতে যথেষ্ট সুন্দরী ছিলেন, নামাজি ছিলেন। ওনার চুলগুলো ছিল অনেক লম্বা, আর ওনার চুলগুলো দেখে যে কেউ খুব পছন্দ করতেন আর কি। নজর কাড়ার মতো একটা সুন্দর চুল ছিল ওনার, মানে চুলের গঠন ছিল। তো গাজীপুরে এমনিতেই প্রচুর প্রাকৃতিক জঙ্গল আর গাছের প্রাচুর্য রয়েছে, এটা আমরা জানি। তো এই যে খালা বা আন্টির শ্বশুর বাড়ির পাশে অনেক বড় বড় গাছপালা ছিল, তবে তারা কখনো ভৌতিক অভিজ্ঞতার সেরকম মুখোমুখি হন নাই। আন্টির চুল বড় থাকায় আন্টি সাধারণত গোসল করার পর চুল খুলে রাখতেন, কারণ হচ্ছে চুলটা শুকাতে হতো, আর চুল খুলে রাখলে দ্রুত শুকায়। বিয়ের 2 বছরেরও পরের ঘটনা। এদিকে ওনার একটি সন্তান হয়েছে। একদিন গোসলের পর হঠাৎ চুল শুকানোর সময় উনি বাড়ি থেকে অদৃশ্য হয়ে যান। কোথাও আর ওনাকে খুঁজে পাওয়া যায় না। বাড়ির সবাই ওনাকে খুঁজতে থাকে। বাপের বাড়ি যেহেতু কাছে সেখানেও তাকে খোঁজা হয়, কিন্তু না, উনি কোথাও নাই। 2-3 দিন তন্ন তন্ন করে খুঁজে অবশেষে নিরুপায় হয়ে থানায় জিডি করা হয় নিখোঁজ হিসাবে। আর এর মাঝে চলতে থাকে খোঁজাখুঁজি। পারিবারিক কোনো সমস্যা নাই, কিচ্ছু নাই, বাচ্চা কাচ্চা রেখে হঠাৎ করে উনি এইভাবে নিখোঁজ হয়ে যাবেন, এটা কিভাবে সম্ভব? উনি হারিয়ে যাওয়ার ঠিক 5 দিনের মাথায় ওনার স্বামী রাতের বেলা একটা স্বপ্ন দেখেন একটি অবয়ব ফ্যাসফেসে গলায় তাকে বলছে যে ওনার স্ত্রীকে সেই অবয়বটা তুলে নিয়ে গেছে। বাড়ি থেকে একটু দূরে একটি বট গাছের নিচে 3 কেজি মিষ্টি রেখে এলে সে তার বউকে পাবে। তো এই স্বপ্ন দেখে আঙ্কেল বুঝতে পারেন যে এটি কোনো স্বাভাবিক ব্যাপার নয়।
উনি দ্রুতই 3 কেজি মিষ্টি কিনে সেই বট গাছের নিচে রেখে আসতে চান। তো গাছের গোড়ায় মিষ্টি রেখে হঠাৎ উনি উপরের দিকে তাকান। উনি ভয়ে আটকে ওঠেন। বট গাছের এক মগ ডালে, যেখানে একটি পা ফেলাই অসম্ভব, সেখানে ওনার স্ত্রী মানে ওই আন্টি ঠায় দাঁড়িয়ে আছে আর ওনার দিকে তাকিয়ে হাসছে। স্ত্রীকে দেখে আনন্দ হওয়ার থেকে উনি বেশি ভীত হয়ে যান। আশেপাশের অনেকেই তখন বিভিন্ন কাজ করছিল, তাদেরকে দ্রুত ডাক দেন। তারা এসে একই দৃশ্য দেখে। অনেক কষ্টে সেখান থেকে নামিয়ে আনা হয় ওই আন্টিকে। কিন্তু উনি কিন্তু আগের সেই কণ্ঠে কথা বলছেন না, ওনার স্বাভাবিক যে কণ্ঠটা ছিল। উনি ফেসে গলায় কী যেন বলছেন আর হাসছেন। ওনার বলাগুলো মানে যে কথাগুলো উনি বলছেন সেগুলো ভালো করে বোঝাও যাচ্ছে না। ওই আঙ্কেল মানে আন্টির স্বামী, উনি কিন্তু অতিপ্রাকৃত বিষয়ে আসলে বিশ্বাস সেভাবে করতেন না। কিন্তু এই সমস্ত জিনিস দেখার পর উনি দ্রুতই একজন হুজুরের শরণাপন্ন হন। হুজুরকে ওনার স্বপ্নের কথা সহ সব কথা খুলে বলেন। এসব শুনে হুজুর আন্টির উপর রুকিয়া করেন এবং ওই জিনটাকে হাজির করেন। ওই জিনটি ছিল একটি আশিক জিন। সে জানায় এই আন্টি নামাজ পড়েন, উনি দেখতেও সুন্দরী, তাই এই আশিক জিনটা তার পিছু নিয়েছে। তবে সে আন্টির কোনো ক্ষতি করবে না, তবে আন্টিকে সে একদম ছেড়ে যাবে না, মাঝে মাঝে এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবে, এতটুকুই তার চাওয়া। এসব শুনে হুজুর তাকে অনেক বুঝায়, এটাও বলে যে এর একটা বাচ্চা আছে, তুমি একে ছেড়ে দাও, তুমি যা চেয়েছো তা তো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, 3 কেজি মিষ্টি তো দিছেই। অনেক বোঝানোর পর ওই আশিক জিনটি রাজি হয় এবং চলে যায়। আন্টি এরপর থেকে সাবধানে চলাফেরা করতে থাকেন। এর বছরখানেক পর অসাবধানতাবশত আন্টি চুল খোলা রেখে ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। ওই দিন থেকে তিনি আবারও নিরুদ্দেশ হয়ে যান। এবার আর আঙ্কেল খোঁজাখুঁজি না করে সোজা হুজুরের কাছে যান। হুজুর বলেন, আগের বার তো ওই আশিক জিনটাকে হাজির করা হয়েছিল, কিন্তু এখন এই ব্যাপারটা করাটা কঠিন হয়ে যেতে পারে। কারণ হচ্ছে এইবার একজন তুলা রাশির জাতককে খুঁজে তার উপর ওই আশিক জিনটাকে হাজির করাতে হবে। তো সেটা অবশ্য করায় সেই হুজুর। তো আশিক জিনটি জানায় যে ওই আন্টি তার কাছেই আছে। তো হুজুর বলে, তোমরা জিন জাতি তো এমন না, কথা দিলে কথা রাখো, তাহলে আগের বার কথা দিয়ে তুমি কেন কথার বরখেলাপ করলা? এ কথা শুনে আশিক জিনটি বলে, আমি তো আগের বার কথা দেই নাই, আর এসব ছোটোখাটো 3 কেজি মিষ্টিতে তো আমার মন ভরবে না। আমাকে বাজার থেকে একদমে কেনা কালো 2টা ছাগল দিতে হবে সেই বট গাছের নিচে। এরপর হুজুর এই প্রস্তাবে রাজি হন এবং জিনের কাছ থেকে ওয়াদা করিয়ে নেন যে ছাগল 2টি দেওয়ার পর সে আর কোনো দিন যেন এই আন্টির আর কোনো ক্ষতি না করে বা আর কোনো সমস্যার সৃষ্টি না করে। তো সেই জিনটা কথা দেয়। আবারও সেই বট গাছের নিচে 2টি ছাগল দিয়ে আসা হয়। ওই দিন সন্ধ্যায় হঠাৎ করে ওই আঙ্কেল বাড়িতে গোংরানির আওয়াজ শুনতে পান। শুরুতে আমলে না নিলেও পরে সবাই মিলে শব্দের উৎস খুঁজতে থাকেন। অবশেষে দেখা যায় ধান রাখার একটা বড় গোলা, ওই গোলার মধ্যে থেকে একটা গোংরানির আওয়াজ আসছে। যেই গোলায় একটা মুরগি ঢুকতেই কষ্ট হয়, সেখানে একটা মানুষের ঢোকা অসম্ভব, ওইটার মধ্যে আন্টি। এর মধ্যে আন্টি কিভাবে ঢুকলো সেটা ভেঙে আন্টিকে বের করে আনা হয়। কোনোভাবেই তাকে এমনিতে বের করা সম্ভব ছিল না। দেখেই বোঝা যাচ্ছিল উনি 2-3 দিন ধরে কিছুই খান নাই। এরপর থেকে আলহামদুলিল্লাহ আর কখনোই আন্টি এই ধরনের কোনো সমস্যা ফেস করেন নাই। উনি বছরখানেক আগে মারা গিয়েছেন, এটাই জানিয়েছেন মারুফা আপু। তো মারুফা আপুর পরের ঘটনায় চলে যাই। তো এই ঘটনাটি ওনার গ্রামের বাড়ি ঘটনা। ওনার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে। ঘটনাটি ঘটে ওনার এক বান্ধবীর বাবার সাথে। ওনাদের গ্রামে একটা মসজিদ রয়েছে। ওই মসজিদটি একটু বাঁকা করে করা। এর আশেপাশে অনেক জঙ্গল ও বাঁশঝাড় রয়েছে, মানে জঙ্গল বাঁশঝাড় দ্বারা আবৃত মসজিদটি। মসজিদের পাশে একটি কবরস্থানও আছে। ওখানে নাকি অনেক মানুষ বিভিন্ন জিনিস দেখে ভয় পেয়েছে। তো ওনার বান্ধবীদের বাড়ি মসজিদ থেকে একটু দূরে, কিন্তু ওদের কৃষি জমি জমাগুলো ছিল আবার মসজিদের কাছেই। তার বাবা কৃষিকাজ করতেন, তার মা গৃহিণী ছিলেন। তার বাবাকে কৃষিকাজের সাহায্যে যা যা দরকার হতো সেটা তার মা করতেন আর কি। তো প্রায় 15 বছর আগের ঘটনা, মানে এখন থেকে। তখন ধানের সিজন, সবাই ক্ষেত থেকে ধান কাটা মারাই করা এসবের কাজ করছে। তো মারুফা আপুর বান্ধবীর বাবাও সারাদিন ধান কেটে সেগুলোকে মসজিদের
পাশে এক বাঁশের নিচে একটি খোলা জায়গায় এনে রাখেন আর কি। সারাদিন ক্ষেত থেকে ধান কেটে এনে রাখা হয়, রাতে সেগুলোকে মাড়ানো হয় এই বাঁশের নিচেই। ধান মাড়ানোর জন্য একটি গাছের গুঁড়িতে ধানের আটিগুলোকে ধরে বাড়ি দেওয়া হয় বা ঝাড়া দেওয়া হয়, ফলে ধানগুলো ঝরে যায় গাছ থেকে। এভাবে তো আমরা ধান মাড়ানো দেখেছি। তো একদিন রাত্রে প্রায় 11টার দিকে ধান মাড়াচ্ছিল সেই বান্ধবীর বাবা। পাশেই ধানগুলোকে কুলো দিয়ে ঝেড়ে দিচ্ছিলেন বান্ধবীর মা। একটু দূরেই হারিকেন রাখা ছিল। তো মারুফা আপুর বান্ধবীর বাবা একাই ধান বাড়ি দিচ্ছিলেন, ওনার স্ত্রী ছাড়া কেউ ছিল না আশেপাশে। হঠাৎ তিনি খেয়াল করেন যে উনি যখন ধানের আটি বাড়ি দেন তখন মনে হচ্ছে আরও 3-4 জন আশপাশ থেকে ধান বাড়ি দিচ্ছে তার সাথে সাথে। তিনি ব্যাপারটি বোঝার জন্য মাঝে মাঝে থামছেন, তখন বাকি 3-4 জন ধান বাড়ি দেওয়াটাও বন্ধ হয়ে যায়। তিনি আবারও ধান বাড়ি দিলে আবারও খেয়াল করেন 3-4 জন আবারও ওনার সাথে সাথে ধান বাড়ি দিচ্ছে। তিনি আবারও আশেপাশে তাকান, দেখেন তার স্ত্রী এবং তিনি ছাড়া আর কেউ সেখানে নাই। হঠাৎ লক্ষ্য করেন তিনি যে পরিমাণ ধানের আটি বাড়ি দিয়েছেন সেগুলো থেকে যত পরিমাণ ধান হওয়ার কথা ছিল সেরকম নাই। নাই মানে কম না, কিন্তু মনে হচ্ছে যে যেই পরিমাণ ধান হওয়ার কথা ছিল তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ রয়েছে। উনি ধানের পরিমাণ দেখে খুব খুশি হয়ে যান। আজকের মতো কাজ শেষ করে মাটিতে থাকা ধানগুলোকে বস্তায় ভরে রাখেন তারা স্বামী স্ত্রী মিলে। এরপর এক বস্তা ধান মাথায় নিয়ে উনি মসজিদের সামনের রাস্তা ধরে বাড়ির দিকে রওনা দেন। বাকি ধানের বস্তাগুলো কাল সকালে নেবেন এরকমটাই চিন্তা করেছেন। পেছনে পেছনে ওনার স্ত্রীও আসতে থাকেন হাতে হারিকেন নিয়ে। মসজিদের সামনে বাঁশের নিচে আসতেই ওনাকে অদৃশ্য কি যেন সজোর একটা থাপ্পড় মারে গালে। উনি দেখেন আশেপাশে কেউ নাই, ওনার বউ ওনার পেছনে, অথচ কে তাকে থাপ্পড় মারল। ভয়ে ওনার স্ত্রীকে কিছু না বলেই ধানের মাথায় যে ধানের বস্তাটা ছিল সেটা ফেলে আল্লাহ গো বলে দিয়েছেন এক দৌড়। কোনো কিছু বুঝে উঠতে না পেরে ওনার স্ত্রীও দৌড় দেন ওনার পেছনে পেছনে। বাড়ি এসে সব খুলে বলে ওনার স্ত্রীকে। বাড়ির সবাইও বিষয়টা শুনে ফেলে। সকালে উঠে ওনার আবার যান মসজিদের দিকে, যেখানে উনি মাথা থেকে বস্তা ফেলে দৌড় দিয়েছিলেন সেই বস্তা আনার জন্য। গিয়ে ওখানে কোনো বস্তা পান নাই। এরপর যেখানে রাতে ধান বাড়ি দিয়েছিলেন সেখানে যান বাকি বস্তাগুলো আনার জন্য। সেখানে গিয়ে দেখেন সেখানে কোনো বস্তায় ধান ভরা নেই। আর বাড়ি দেওয়ার পর ধান যেভাবে ছিল সেভাবেই মাটিতে পড়ে আছে। আর রাতে বেশি পরিমাণ ধান দেখেছিলেন, অথচ সকালে গিয়ে দেখেন ধানের পরিমাণ স্বাভাবিক। এটা কোনোভাবে ওনার মনের ভুল হতে পারে না, কারণ ওনার স্পষ্ট মনে আছে উনি সব ধান বস্তায় ভরেছেন। ওনার স্ত্রীও সাথে ছিলেন সাক্ষী হিসাবে, কাজও করেছেন। সেদিন হঠাৎ ওনার প্রচণ্ড জ্বর আসে। বেশ কয়েকদিন জ্বরে ভোগার পর স্থানীয় মসজিদের হুজুর ওনাকে ঝাড়ফুঁক করে দেন, এরপর উনি সুস্থ হয়ে যান আল্লাহর রহমতে। মারুফা আপুর বান্ধবীর মা বাবা এখনও জীবিত আছেন। তবে ওই দিন কী এমন হয়েছিল, কেন ওনার পাশে আরও 3-4 জনের ধান বাড়ি দেওয়ার শব্দ শুনছিলেন, ধানের পরিমাণ বেশি দেখাচ্ছিল, আবার এক বস্তা ধান উনি নিয়ে আসছিলেন, তখন এই ধরনের ঘটনা কেন ঘটলো এই বিষয়টা আর জানা যায়নি। এটি ছিল ঘটনা। চলুন মারুফা আপুর পাঠানো পরবর্তী ঘটনায় চলে যাই। তো এই ঘটনাটিও ওনাদের গ্রামের বাড়ির ঘটনা, রানীগঞ্জের গোসারিগাঁও গ্রামে আর কি। তো ওনাদের গ্রামের পাশ দিয়েই বয়ে চলে গেছে ব্রহ্মপুত্র নদী। ওনাদের বাড়িটাও নদী থেকে কাছে। ঘটনাটা মূলত একটা আম গাছকে নিয়ে। আম গাছটি ওনাদের বাড়ি থেকে একটু দূরে নদীর তীরে একটা ঝোপঝাড়ের কাছে। সেখানে সাধারণত কেউ খুব একটা যাতায়াত করে না। এই আম গাছে অনেক বছর ধরে নাকি একজন বুড়ি বসবাস করে। তিনি আসলে কি প্রকৃতির জিন সেটা কেউ জানে না, তবে সে নাকি খুবই শক্তিশালী। অনেকেই তাকে দেখেছে সেই আম গাছের গোড়ায় বসে থাকতে। অনেকে জমিতে কাজ করার সময় দিনের বেলাতেও তাকে দেখেছে আম গাছের গোড়ায় বসে থাকতে। ওই বৃদ্ধা জিনটি সাধারণত চুলগুলো মুখের উপরে ফেলে রাখত, ফলে কেউ কোনোদিন তার চেহারা দেখতে পায়নি। তার পরনে সবসময় সাদা কাপড় থাকত। সেই কাপড় শাড়ি নাকি অন্য কিছু সেটা অবশ্য বোঝা যেত না। এই গাছের দিকে কেউ কখনো এলে নানাভাবে সে ভয় দেখাতো। এই গাছের দিকে কেউ কখনো এলে সে নাকি নানাভাবে ভয় দেখাতো। তবে আম গাছ কিংবা তৎসংলগ্ন এলাকা ছাড়া এটাকে অন্য কোথাও দেখা যেত না, অন্য কোথাও এই জিনিসটা উৎপাতও করতো না। নদীর এই পাশটায় অতীতে অনেক অপমৃত্যুর ইতিহাস নাকি রয়েছে। ফলে এই গাছ
আর এই বৃদ্ধার ব্যাপারে এলাকার অনেকেই অবগত। কেউ সাধারণত যায় না এই আম গাছ কিংবা এর আশেপাশে। গাছটাকে সবাই ভয় পায়। মাঝে মাঝে যেহেতু এখানে অপমৃত্যুর ঘটনা ঘটে, তাই একবার গ্রামের এক মুরব্বীর মনে হলো এই গাছ থেকে এই জিনটাকে তাড়াতে হবে। ফলে তিনি এক হুজুরকে নিয়ে এলেন। হুজুর সবাইকে দূরে থাকতে বলে নিজে এগিয়ে গেলেন গাছটার দিকে। তারপর কিছুক্ষণ পরে হন্তদন্ত হয়ে ফেরত এলেন এবং বলে দিলেন, এটি খুবই বয়স্ক এবং শক্তিশালী এক মহিলা জিন, একে তাড়ানো সম্ভব নয়। এই বলে তিনি তড়িঘড়ি করে ওখান থেকে বিদায় নেন। বোঝাই যাচ্ছিল যে ওই হুজুর খুবই ভয় পেয়েছেন। সেই দিন রাতেই যে মুরব্বী হুজুরকে ডেকে নিয়ে এসেছিলেন, সেই মুরব্বী স্বপ্ন দেখেন। ওই স্বপ্নে একটি কণ্ঠ ওই মুরব্বীকে বলছে, তোকে সাবধান করে দিচ্ছি, আমাকে তাড়ানোর কোনো চেষ্টা যদি আবার কেউ কোনো দিন করে বা তুইও করিস, এর পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হবে। পরবর্তীতে সেই মুরব্বীর স্বপ্নের কথা যখন বাড়ির সবাইকে বলেন এবং অন্যদেরকেও বলেন, এরপর থেকে কেউ আর চেষ্টা করেনি ওই জিনটাকে ওখান থেকে তাড়াতে। আর এই আম গাছটি এমন এক জায়গায় যেখানে কারো যাতায়াতের সেরকম প্রয়োজনও পড়ে না। এটি নদী পাড়ের একটা কোনায় অবস্থিত, যা গ্রামের ভৌগোলিকভাবেও আসলে ওইভাবে গুরুত্ব বহন করে না। মানে ওই গাছটার যে একটা ভৌগোলিক গুরুত্ব বা গ্রামের মানুষের ব্যবহারের জন্য যে ভৌগোলিক গুরুত্ব সম্পন্ন জায়গাগুলো রয়েছে, সেই জায়গার মধ্যে ওটা পড়ে না। এরপর থেকে এইভাবেই চলে আসছে। কেউ মাঝে মাঝে এখানে ভয় পায়, এখনও পাচ্ছে। এবার চলে যাই সেই আম গাছের অন্য আরেকটি ঘটনায়। সময়টা 2005 থেকে 7-এর কখনো মধ্যবর্তী কোনো একটা সময় হবে আর কি। গ্রামের কিছু ছোট ছেলে মেয়ে সেই আম গাছের কাছে খেলতে যায় বিকালের দিকে। হঠাৎ সেই বাচ্চাদের সামনে সেই বৃদ্ধা জিনটি উপস্থিত হয় আর ভয় দেখানোর পাশাপাশি বাচ্চাদের সাবধান করে দেয় এই আম গাছের কাছে যেন ওরা খেলতে না আসে কখনো। ভয় পেয়ে বাচ্চারা যে যার বাড়ি চলে যায়। 2-3 দিন পর সকালবেলা একটি মেয়েটি ক্লাস 6-এ পড়তো, খেলতে খেলতে সেই আম গাছের কাছে যায়। ওর আশেপাশে কিছু জঙ্গলি ফুল ছিল, সেই ফুল তুলে আনার জন্য। উল্লেখ্য, ওখানে তো অনেক ঝোপঝাড় ছিল, আর জঙ্গলি ফুল ছাড়াও কিছু কিছু এমনি ভালো ফুল গাছও ওখানে জন্মেছিল আর কি। তো যাই হোক, মেয়েটিকে পরে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেয়েটি অবশ্য যাওয়ার আগে বলে গিয়েছিল সে ওই দিকটাতে যাচ্ছে। তো মেয়েটি নিখোঁজ হওয়ায় ব্যাপক কান্নাকাটি করে মেয়েটির পরিবার, চারদিকে খোঁজ লাগায়, খুঁজতে খুঁজতে একসময় মেয়েটিকে পাওয়া যায় সেই আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। একটি উঁচু ডালে দড়িতে ফাঁস দিয়ে সেই মেয়েটি ঝুলছে। চারদিকে শোরগোল পড়ে যায়, বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। কাপাসিয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে গাছ থেকে লাশটি নামিয়ে নিয়ে যায় পোস্টমর্টেম করার জন্য। প্রাথমিকভাবে সবাই ধারণা করেছিল এটা কোনো ধর্ষণ রিলেটেড হত্যা হতে পারে, কারণ মেয়েটির পরিবারের সাথে তার তো কোনো সমস্যা ছিল না, সে সুইসাইড করবে। কিছুদিন পর মেয়েটির পোস্টমর্টেম রিপোর্ট আসে, সেখানে ধর্ষণ কিংবা শারীরিক কোনো নির্যাতনের চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। ফলে ডাক্তারিভাবে এটাকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হয়। লিসেনারদের মধ্যে কেউ যদি ওই গ্রামের থাকেন তাহলে তারা জেনে থাকবেন, গাছের যে ডালে দড়ি বাঁধা ছিল সেটি অনেক উঁচু ডাল ছিল, আর এত উঁচু ডালে এই মেয়ে উঠতে পারবে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। আর সেখানে দড়ি বেঁধে আত্মহত্যা করবে একটা ছোট মেয়ে, এটা তো কোনো সম্ভাবনাই নেই। টুকিটাকি মানুষজন যাও ওই দিকটাতে যেত, এরপর থেকে এই গাছের আশেপাশে মানুষের যাতায়াত একদমই বন্ধ হয়ে যায়। মূলত এই ভয়ঙ্কর ঘটনা ঘটার পর থেকে কেউ আর ওই দিকটাতে পাই মারাতো না। 2012 থেকে 14 সালের মাঝামাঝি একটা সময় পার্শ্ববর্তী গ্রামের 2 বন্ধু বাইক নিয়ে নদীর পাড় ধরে ঘুরছিল। তারা যেহেতু এই গ্রামে থাকে না, ফলে তাদের জন্য জানার আসলে ব্যাপারই ছিল না বা জানার সম্ভবই ছিল না এই গাছ সম্পর্কে। সময়টা তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এর মধ্যে একটি ছেলের জল বিয়োগ করার প্রয়োজন হয়। এখন কোথায় যাবে? এই গাছের পাশেই সে বেছে নেয় একটা স্থান, আর তার বাইক চালক বন্ধুটি বসা ছিল বাইকের উপরই। জিন্সের প্যান্ট পরা থাকায় ছেলেটি দাঁড়িয়েই জল বিয়োগ করা শুরু করে, আর সে আসার সময় তার দিকে তাকিয়েছিল বাইকে বসা বন্ধুটি। হঠাৎ বাইকে বসা বন্ধুটি নিজের চোখে দেখল এগিয়ে আসতে থাকা ছেলেটির মাথা হঠাৎ করেই 180 ডিগ্রি ঘুরে যায়।
অর্থাৎ সারা শরীর সামনের দিকে ছিল, কিন্তু মাথাটা পুরো পেছন দিকে ঘুরে গেল আর ছেলেটি মাটিতে পড়ে গেল। বন্ধুটি দৌড়ে কাছে গিয়ে দেখলো ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। সে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আশপাশ থেকে লোকজন এসে ছেলেটির ঘাড় ঘোরানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখল। গ্রামবাসী অনেকেই বুঝতে পারলো যে এই কাণ্ড কে করেছে। তবে কিছু মানুষ জিনে বিশ্বাস করে না, তারা বলতে থাকে বন্ধুটি এই ছেলেটিকে হত্যা করছে, জলদি থানায় ফোন করা হয়। পুলিশ স্পটে আসে, বন্ধুটিকে অ্যারেস্ট করে লাশ কাপাসিয়া থানায় নিয়ে যাওয়া হয়। ছেলেটির পরিবার সেই গ্রামে এসে অনেকের মুখেই এই বৃদ্ধা মহিলা জিন আর এই জিনের করা বিভিন্ন ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে পায় এবং তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকেও এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারে। তাছাড়া তাদের দুই বোনদের বন্ধুত্বও ছিল খুব ভালো। তারা বুঝতে পারে যে এই ছেলে কোনোভাবেই তার বন্ধুকে হত্যা করবে না। ফলে যেই ছেলেটি মারা গিয়েছিল তার পরিবারই ওই ছেলের বন্ধুটিকে ছাড়িয়ে নিয়ে আসে আর অজ্ঞাতনামা আসামি করে মামলা দিয়ে রাখে। আর পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে পরবর্তীতে মামলার আসামি করা হবে বলে সিদ্ধান্ত হয়। কিছুদিন পর পোস্টমর্টেম রিপোর্ট আসে, জানা যায় ছেলেটির সারা শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই কোনো ধস্তাধস্তির আলামত, শুধু ঘাড়ের হাড়টাই ভেঙে 180 ডিগ্রি কোণে মটকে গিয়েছিল। আর এটি যে শক্তি দিয়ে মটকানো সেটি কোনো মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আর মটকানোর জন্যও তো মাথায় হাত দিতে হবে, শরীরে কোনো একটা জায়গায় হাত দিতে হবে, মাথার কোনো একটা জায়গায় আর কি। সেখানেও কিন্তু তার বন্ধুর হাতের কোনো আলামত পাওয়া যায়নি। আর ঘাড় মটকানোর জন্য কিন্তু মুখেও কিন্তু হাত দিতে হয়, শক্ত করে চেপে ধরে তারপর কিন্তু ঘাড় মটকাতে হয়। অথচ তার মুখে কিন্তু এরকম কোনো চিহ্নই ছিল না, হাতের স্পর্শও ছিল না। তাহলে নিঃসন্দেহে এটি তার বন্ধু করেনি বা কোনো মানুষ করেনি। সকলের কাছে পরিষ্কার হয়ে যায় এটা সেই বৃদ্ধা জিনেরই কাজ। এরপর থেকে এইভাবেই আছে সব কিছু। আর মারুফা আপু উনি পরিবার সহ বর্তমানে ঢাকার মিরপুরে থাকেন। আর বৃদ্ধা জিনের অতীত আরও কিছু ঘটনা উনি সংগ্রহ করবেন বলে উনি জানিয়েছেন। এখনও কিন্তু আম গাছটি এভাবেই আছে, কেউ যায় না এর আশেপাশে। মারুফা আপুর আরও একটি ঘটনায় আসি। ওনার আব্বুর বড় ভাই যার নাম মমতাজউদ্দিন, তো ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনায়। তো গাজীপুর জেলার বাসন থানা নলজানি গ্রাম, তো 1980 সাল, মানে সাল 1980 তেমন সময় ঘটনাটি ঘটেছিল। তো ওনার আব্বুর বড় ভাইকে ওনারা জ্যাঠা বলেন। তো আব্বুদের বাড়িতে একজন লজিং মাস্টার থাকতেন। তাদের বাড়ি ছিল গাজীপুর জেলার কালিয়াকৈরের বৈরাবর গ্রামে। ওই মাস্টার যিনি আর কি লজিং টিচার বা মাস্টার, তো ওনারা অর্থাৎ ওই বাড়ির লোকজন এই লজিং মাস্টারকে নিয়ে বৈরাবর গ্রামে বেড়াতে গিয়েছিলেন আর কি। তো মাস্টারদের বৈরাবর গ্রামটি ছিল চর এলাকায়। ওই সময়ে লোক বসতি অনেক কম ছিল। সারাদিন তাদের ওইখানে ঘোরাঘুরি, তারপর ঘোরাঘুরির পর তারা সন্ধ্যার সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আস্তে আস্তে রাত হয়ে যায়। ঘটনা মূলত পরের দিন সকাল থেকে শুরু। জ্যাঠাকে ঘুম থেকে ডাকার জন্য যখন ঘরে যাওয়া হয় তখন জ্যাঠা ওঠে না, আর কোনো কথাও বলে না। তার শরীরে হাত দিয়ে দেখা যায় যে জ্যাঠার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তখন জ্যাঠাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ওষুধ খাওয়ার পর জ্যাঠার জ্বর আরও বেড়ে যায়। জ্বর বাড়ার সাথে সাথে জ্যাঠার পাগলামিও বেড়ে যায়। জ্যাঠা নানা ধরনের আজব আজব কথাবার্তা বলতে থাকেন। বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস যেমন মিষ্টি, সন্দেশ, মিশ্রি এগুলো খেতে চান। এনে দিলে সেগুলো সব একাই খেয়ে ফেলেন, আরও খেতে চায়। জ্যাঠাকে যাই দেয়া হতো সেসব খাবার একাই খেয়ে নিত এবং খেয়ে আরও চাইতো। কয়েকজনের খাবার একসাথে খেত। ওনার এরকম অস্বাভাবিকতা দিন দিন বেড়েই যাচ্ছে এবং সমস্যা চলছেই। সমস্যা কমার বদলে শুধু বাড়ে আর বাড়ে। কোনো একজন পরামর্শ দিয়েছিল ওনাকে ভালো কবিরাজ দেখাতে। ডাক্তারি ওষুধে কাজ হবে না, এটা ডাক্তারি সমস্যা না। ওনাদের গ্রামে কোনো কবিরাজ ছিল না। ওনাদের গ্রাম থেকে পরের গ্রাম একটা আছে, নাম হলো বাড়িয়াল। অনেক বড় একজন নামকরা কবিরাজ ছিল, তার নাম হলো আশু ফকির। পরে তাকে আনার জন্য বাড়িতে যাওয়া হয় তার বাড়িতে। ওই কবিরাজ বাড়িতে ছিল না। তো সে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল গাজীপুর জেলার কড্ডা নামক একটা এলাকায়। তো ওনার জ্যাঠার এই অবস্থা, মানে খুবই তো খারাপ অবস্থা। তো এই খারাপ অবস্থা দেখে
তার ছোট চাচা কাজিমউদ্দিন ওই কবিরাজের মেয়ের বাড়ি থেকে কবিরাজকে আনতে চলে যান। কবিরাজের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তো কবিরাজ এই মারুফ আপুর আব্বু সহ আরও অনেকজন মিলে মাগরিবের নামাজ আদায় করেন। তখন কিন্তু এই মারিফা আপুর জ্যাঠা পাগলামি শুরু করেন আরও বেশি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। তারপর তার চোখ বড় বড় হয়ে যাচ্ছে। যারা নামাজ পড়ছিলেন তারা কিন্তু সব শুনছিলেন নামাজের মধ্যেই। মূলত কবিরাজ যখন বাড়িতে পা দিয়েছে তখন থেকেই এই জ্যাঠার অস্বাভাবিক আচরণ বেড়ে গিয়েছিল মারাত্মক রকমের। নামাজ শেষ করে কবিরাজ জ্যাঠার ঘরে প্রবেশ করেন। তখন জ্যাঠা বলেন যে আমি এখানে থাকবো না, আমার এগিয়ে দিয়ে আমি চলে যাব। মানে জ্যাঠা বলছে এটা। তো জ্যাঠা অনেক অনুনয় করতে থাকে যে তাকে যেন কিছুই না করা হয়। মূলত এগুলো তো জ্যাঠা বলছিল না, জ্যাঠার ভেতরে থাকা ওই রক্ত খাওয়া পিশাচটা বলছিল। কবিরাজ কিছু এই পাটখড়ি আর কি, অনেকে এটা পাট কাঠি বলে, পাট শোলার কাঠি বলে, তো এরকম কয়েকটা পাটখড়ি নিয়ে এসে জ্যাঠার চারদিকে ঘোরান। তারপর কবিরাজ বলেন যে মরিচ পুরায় নিয়ে আসেন, মরিচ ওর চোখে মুখে দেব। এদিকে জ্যাঠা কবিরাজকে বলছে আমার ছাইড়া দেন, আমার অনেক ভুল হয়ে গেছে, আমি চলে যাব, আমার আগায় দেন, আমি আর এখানে থাকবো না। তখন কবিরাজ বলছে তুই ওকে ধরছিস কেন, আর কোন জায়গা থেকে ধরছিস? তখন জ্যাঠা বলে আমি ওর রক্ত খাওয়ানোর জন্য ধরছি, অনেক দূর থেকে ধরছি। কবিরাজ ওই জিনটিকে বলে এখন তো তোরে মাইরে ফেলবো রে, আর মাইরে যদি নাও ফেলায় তোকে বোতলে বন্দি করব, কারণ তুই তো এখান থেকে বের হয়ে আর একজনের রক্ত খাওয়া শুরু করবি। তখন ওই জিনটা কবিরাজকে বলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি আর কোনোদিন এদিকে আসবো না, আমাকে ছেড়ে দেন, আপনার পায়ে পড়ি। মূলত এই আসু ফকির ছিলেন অনেক নাম করা একজন বড় ধরনের কবিরাজ। তিনি সব ধরনের জিনকে নাকি খুব সহজে বশ করতে পারতেন। তার উপস্থিতি দেখেই জিনেরা অনেক অনুনয় বিনয় করতে থাকে। রুকিয়া তো আরও অনেক পরের বিষয়, সে হাজির হওয়ার সাথে সাথেই জিনেদের পিলে চমকে যায়, এমন এক ধরনের একটা ফকির ছিল আর কি। তো জিনটি এরকম কান্নাকাটি দেখে কবিরাজ জিনটিকে ছেড়ে দেয় এবং জ্যাঠাকে ভালো করে রুকিয়া করে দেন, পানি পরা দেন, তেল পরা দিয়ে যান। এই ঘটনার পর জ্যাঠাকে ডাক্তার দেখানো হয়, কারণ জ্যাঠা অনেক দুর্বল হয়ে পড়েছিলেন। জ্যাঠাকে ডাক্তার অনেক ওষুধ দিয়েছেন, এর মধ্যে ভিটামিন ওষুধই খুব বেশি ছিল, আর বেশি বেশি করে খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল, কারণ জ্যাঠার শরীরে রক্ত শূন্যতা দেখা গিয়েছিল। বর্তমানে জ্যাঠা ভালো আছেন, উনি কিন্তু এখনও ভালো সুস্থ আছেন আর কি। আর ওই যে কবিরাজ আসু ফকির, উনি কিন্তু 2000 সালের পরের দিকে রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যু নিয়েও কিন্তু একটি ঘটনা রয়েছে। আর তার ছেলে ইমান ফকির একজন নামকরা কবিরাজ অত্র এলাকার। তো তার বাড়িতে নাকি প্রতি বছর ওরস পালন করা হয়, আর আসু ফকিরের কবর মাজারের মধ্যে করে রাখা হয়েছে। অনেকেই নাকি সেখানে যান টান এগুলো আর কি। তবে এই কাজগুলো আমি বলবো যে ভালো না, কারণ এইভাবে কবিরাজের কবরগুলো যেখানে মাজার বানানো হয়েছে সেখানে কিন্তু শিরকের উপস্থিতি কিন্তু সেখানে আমরা দেখতে পাই। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো চলুন মারুফ আপুর পরের ঘটনায় চলে যাই। তো ওনার আম্মুর বড় খালুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এখন শেয়ার করব। এটা 1990 সালের ঘটনা। তো ওনার নানু বিদ্যালয়ের একজন নাম করা শিক্ষক। নানুর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকোট থানার গোসাইবাড়ি গ্রামে। তো নানু ওই গোসাইবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি নানু ছিলেন অনেক বড় নাম করা একজন কবিরাজ। নানু অনেক ধনী বংশের ছেলে ছিলেন। তখন নানুর একটি ঘোড়া ছিল। নানু কোনো কাজে দূরে গেলে ঘোড়া দিয়ে যাতায়াত করতেন। তখনকার দিনে মানে 90 সালের কথা আর কি। তখনকার দিনে গাড়ির রাস্তা তো খুব কমই ছিল, পায়ে হেঁটে যেতে হতো দূর দূরান্তে। নানুর শ্বশুরবাড়ি গাজীপুর জেলার কালিয়াকোট থানার জামালপুর গ্রামে। নানুর শ্বশুরবাড়িটার চারপাশ ছিল গাছপালায় ঘেরা। গাছপালা অনেক থাকার কারণে মানে খুবই জঙ্গল মনে হতো আর কি। এমনকি 2010 সালের ওই সময়টাতে ওই জঙ্গলে নাকি চিতাবাঘ দেখা গিয়েছিল। 2010 সাল কিন্তু খুব বেশি দিন আগের কথা না, 14 বছর আগের ঘটনা। 14 বছর আগে ওই জঙ্গলে চিতাবাঘ নাকি দেখতে পাওয়া গিয়েছিল বলে শোনা যায়। তো মারুফা আপু যখন ছোট ছিলেন তখন ওই বাড়িতে গেলে ওনাকে একা একা বাইরে যেতে কেউ দিতেন না। ওখানে শেয়াল নাকি ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে যেত। তো ওনারা অনেক বানর দেখতেন, এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে। আর জিনের উৎপাতে নাকি বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছেন এমন অনেক পরিবারও আছে। তো নানুর শ্বশুর বাড়িতে জিন সংক্রান্ত অনেক ঘটনা আগে থেকেই চলমান ছিল। এরকম ঘটনা তো প্রতিনিয়ত চলছেই। তাদের বাড়ির পাশেই
মসজিদের কাছাকাছি একটা বড় কবরস্থান। মাগরিবের পরপরই দেখা যেত সাদা কাপড়ে মোড়ানো লাশ রাস্তায় শুয়ে আছে। কবরস্থানের নতুন জোড়া কবর, রাতের টিনের চালে ঢিল দেয়া, বিভিন্ন ধরনের বাচ্চার কান্না, গরুর দড়ি খুলে দেওয়া, হাঁস মুরগির ঘরের দরজা খুলে দেয়া, বাড়ির আনাচে কানাচে বিভিন্ন রূপ ধরে দাঁড়িয়ে থেকে মানুষকে ভয় দেখানো, এটা ছিল নিত্যদিনের কাজ। এমনকি দিনের বেলাতেও অনেক কিছুই দেখা যেত। ওই কবরস্থানের পাশে ঠিক দুপুরবেলায় কোনো মানুষ হেঁটে গেলে দেখত ছাগলের বাচ্চা। তখন তারা বাড়ির মানুষকে ডেকে বলতো, এই আপনাদের ছাগলের বাচ্চা মনে হয় এখানে আছে, দেখেন তো। কিন্তু পরে দেখা যেত না, ওখানে কোনো ছাগলের বাচ্চা নাই, শুধু বড় ছাগলটা দেখা যেত। মানে বড় ছাগলটা ওই বাড়িরই, কিন্তু দেখা যেত যে ওখানে আরও ছাগলের বাচ্চা আর কি। তো যাই হোক, এমনকি তাদের বাগানের সবজি ক্ষেত, ফলের গাছ, এগুলো নাকি এই দুষ্টু জিনেরা নষ্ট করত। দিনরাত সারাক্ষণই জিনেরা তাদের এরকম বিরক্ত করত। নানুর শ্বশুরবাড়ির মানুষ সহ্য করতে না পেরে অনেক রাগান্বিত হয়ে তারা দৃঢ় পদক্ষেপ নেয় যে এইবার একটা ব্যবস্থা নিতেই হবে, এগুলো সহ্য করা যাচ্ছে না। তাদের ধৈর্য শক্তির বাঁধ একদম ভেঙে গিয়েছিল। অবশেষে নানুর শ্বশুরবাড়ির লোক তার বড় বোনের স্বামীকে জোরালোভাবে বলেন যে এবার আমাদের বাড়ির এই সমস্যার সমাধান করতেই হবে। তো মাস্টার নানু আগে থেকেই এগুলো তো জানতেন, তাকেও আবারও বিস্তারিতভাবে বলা হয়। মাস্টার নানু বিস্তারিত শুনে একটা দিন নির্ধারণ করেন যে কোনো একদিন শ্বশুরবাড়িতে আসবেন। তো দেখতে দেখতে সেই দিন চলেও আসে। এর মধ্যে এই নানুর জিন নানুকে তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য নিষেধ করেন, কিন্তু নানু কোনো গুরুত্বই দেন নাই, কারণ এই জিনেরা নানুকে প্রায়ই বিভিন্ন জায়গায় যেতে নিষেধ করতেন। কিন্তু ঘটে এক অদ্ভুত ঘটনা। মাস্টার নানুর যেই ঘরে বসে, মানে যে ঘরটা ছিল আর কি, যে ঘরে বসে কবিরাজি করতেন, সেটা একটা আসন ঘর। সেই ঘরটি ভেঙে যায়। তখন নানু বিপদের আভাস বুঝতে পারেন যে উনি যে যাচ্ছেন কোনো একটা সমস্যা নিশ্চয়ই হবে। তো এই নানু ছিল দুই বউ। তখন তার বড় বউ এবং তার সন্তানেরা নানুকে তার ছোট বউয়ের বাপের বাড়িতে আসতে দিতে চায় না, যে সমস্যা হতে পারে। আর নানুর ছোট বউ ছিল এই মারুফাপুর আম্মুর বড় খালা। তো নানু তার বড় বউ তার সন্তানদেরকে বুঝিয়ে বলেন যে আমার কিছু হবে না ইনশাল্লাহ, আমি কাজ শেষ করে সকালবেলায় বাড়িতে চলে আসবো। নানু বিপদ বুঝতে পেরেও গোসাই বাড়ি থেকে রওনা দেন ঘোড়ায় চড়ে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যার আগে নানু তার শ্বশুরবাড়ি এসে পৌঁছান। নানু কাজ শুরু করবেন রাতের বেলা। রাতও নেমে আসে। এর মধ্যে সব কিছু জোগাড় করা কাজও শেষ করেন। যখন নানু তার কাজ শুরু করবেন, তখন যারা এই ঘরে উপস্থিত ছিল তাদের মধ্যে একজনকে ডেকে বলেছিল যে আমি যখন কাজ শুরু করব তখন আমার সাথে অনেক কিছুই ঘটবে, আমি জ্ঞান হারিয়ে অজ্ঞানও হয়ে যাব, কিন্তু আমি এখানে কাচের গ্লাসে এক গ্লাস পানি পরে রাখবো, যখন আমার জ্ঞান আসবে না তখন আমার শরীরে ওই পানিটা ছিটায় দিবা। নির্দিষ্ট সময়ের মধ্যে পানি ছিটিয়ে না দিলে আমার কিন্তু জ্ঞান ফিরবে না, আর দীর্ঘ সময় পার হওয়ার পরে যদি পানি না দেওয়া হয় তাহলে কিন্তু আমি মারা যাব। এই কথা কিন্তু ওই ঘরের মধ্যে যারা ছিল সবাই শুনেছিল। তার মধ্যে ছিল তারই এক শ্যালক, যার নাম ছিল নুরু। সে ছিল অত্যন্ত বদমেজাজি টাইপের একটা লোক। যে কোনো কাজেই ঝামেলা ঘটানো ছিল তার কাজ। তার স্বভাবটাই এরকম ছিল। থাকে না কিছু মানুষজন যে কোনো কাজে একটা প্যাঁচ লাগাবে, ঝামেলা পাকাবে, কোনো ভালো একটা কাজের মধ্যে যায় একটা মানে ফোড়ন কাটবে, ঝামেলা পাকাই দেবে, এই টাইপের কিছু লোক থাকে। উনি ছিল ওই টাইপের একজন লোক। আর কোনো কারণ ছাড়াই অন্যদের সাথে সে ঝামেলা করে বেড়াতো, এটা করে সে মজা পেত। আর ছোটদের উপর আর দুর্বল লোকের উপর সে অনেক মানে শাসন দেখাতো আর কি, এরকম তার একটা স্বভাব ছিল। তো যাই হোক, মাস্টার নানু যখন তার কাজ শুরু করে তখন তার ওই শ্যালক ওই ঘরের ভিতর ছিল। কিন্তু নানু যা করছিল তা তার শ্যালক মোটেও পছন্দ করছিল না। তিনি মনে করছেন এগুলো একটা অভিনয়। তো নানুর শ্যালক এগুলোকে বিরক্ত হিসাবে নিচ্ছিলেন আর কি। তো এরপরেও কিন্তু অনেক সময় ধরে নানুর শ্যালক নানুর কাজ দেখছিলেন এবং মনে মনে একটা দুষ্টু বুদ্ধি আটেন যে সেই পড়া পানিটা ফেলে দেবে। আসলে নানুর শ্যালক এই বিষয়টাকে কোনো গুরুত্বই দেয় নাই, উল্টো বিষয়টাকে কিভাবে নষ্ট করে দেওয়া যায় সেই ধান্দা করছিল আর কি। এক পর্যায়ে নানুর শ্যালক পড়া পানিটা ফেলে দেয়, এমনকি ফেলে দিয়ে ওই ঘরেই অবস্থান করে সে দেখবে এই পড়া পানি ছিটিয়ে না দিলে আসলে তার হয়টা কি। এরা ঘরের ভিতর ছিল, তারা নানুর শ্যালককে আস্তে আস্তে বলতে থাকে, তুমি এটা কি করলা, এখন যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কি হবে। তা নানুর শ্যালক বলছে, না কিচ্ছু হবে না, আর এগুলো ওনার অভিনয়। মাস্টার নানু কিন্তু এগুলো কিছুই শুনছিল না।
মাস্টার নানু তার কাজের মধ্যেই ছিল। হঠাৎ এক সময় নানু জ্ঞান হারান। কিন্তু এখন কি করণীয়? পানি পড়া তো নাই। পড়া পানি ছাড়া ওনাকে কিভাবে জ্ঞান ফেরাবেন? তো এদিকে তার তো হাত পা মালিশ করে দেওয়া হয়, অনেক ডাকাডাকি করা হয়, বসানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতে কাজ হয় না। নানুর জ্ঞান আর ফেরে না। বাড়ির মানুষ অনেক চিন্তায় পড়ে যায়, অনেক মানুষ জড়ো হয়। তখন ছিল রাত। বাড়ির মানুষের যতটুকু সম্ভব তারা জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কিন্তু নানুর জ্ঞান কিছুতেই ফেরানো সম্ভব হয় না। সারা রাত নানুকে নিয়ে বসে থাকে। নানুর অনেক কষ্ট হচ্ছিল, সেটা সবাই বুঝতে পারছিল। আশেপাশে কোনো ডাক্তার কবিরাজ কিছুই ছিল না। পরদিন সকালবেলা নানুর বাড়িতে খবর দেওয়া হয়, তারা অনেক দূর থেকে একজন ডাক্তার তাদের সাথে করে নিয়ে এসেছিল। কিন্তু ডাক্তার বুঝতে পারছিল না, ডাক্তার বুঝতেই পারছিল না যে নানু বেঁচে আছে না মারা গেছে। ওই ডাক্তার নানুকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসার পরামর্শ দেন। নানুকে অনেক কষ্ট করে কিছু দূর ঘাড়ে করে, ভ্যানে করে, তারপর গাড়িতে করে ওঠানো হয়। নানুকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়ার মাঝপথেই নানুর নাক মুখ দিয়ে রক্ত আসে। হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নানুকে মৃত বলে ঘোষণা করেন। তারপর নানুর লাশ তার গোসাইবাড়ি গ্রামে আনা হয় এবং সমস্ত কাজ, গোসল, জানাজা এগুলো শেষ করে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাস্টার নানুর পরিবারের সবাই এখনও জীবিত আছেন। তো আসলে এই যে নানুর যে শ্যালক, এই ঘটনার পর উনি খুবই অনুতপ্ত হয়েছিলেন। আর এরপর থেকে এই নানুর শ্যালকের মধ্যেও একটা পরিবর্তন চলে আসে। আসলে উনি এতটাই অনুশোচনায় ভুগেছিলেন যে এরপর থেকে উনি তওবা করেছিলেন। ওনার যে স্বভাবটা ছিল, এটা থেকেও উনি বের হয়ে আসতে পারেন আল্লাহর অশেষ রহমতে। তো আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার। মানুষ যেই জিনিসগুলো বিশ্বাস করে না, সেই জিনিসটা অনেক সময় করতে গিয়ে বিপদে পড়ে বা অন্যকে বিপদে ফেলে। এমনটাই হয়েছিল নানুর বেলায়। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আসি মারুফা আপুর পাঠানো পরবর্তী ঘটনায়। তো এই ঘটনাটি ওনার আম্মুর মেজো মামার সাথে ঘটেছিল। মেজো মামার ঘটনা আর কি। এটা গাজীপুর জেলার কালিয়াকোট থানার জামালপুর গ্রামের মধ্যপাড়া এলাকার। তো ওনার আম্মুর নানার বাড়ি বেশ সম্পদশালী এবং বংশমর্যাদাও তারা অনেক উন্নত আর কি। তো তাদের বাড়ির যে বিবরণটা সেটা যদি আমরা বলি, তো ওনার আম্মুর নানুর মূল বাড়িতে তার নানু, ছেলে মেয়েদের নিয়ে সবাই একসাথেই থাকেন আর কি। তার 6 মেয়ে 4 ছেলে। তার যে ছেলেগুলোকে বিয়ে করেছেন তাদেরকে একটু দূরে দূরে বাড়ি বানিয়ে দিয়েছেন আর কি। এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে হলে 2-1 মিনিট সময় লাগে আর কি। তাদের গ্রামটা অনেক গাছপালা, এমনকি জঙ্গলের মতো চারদিকে ছিল আর কি। তো ওনার আম্মুর মামার নাম হচ্ছে এমারত। তো এই নানু ছোটোবেলা থেকে খুব চঞ্চল এবং সাহসী। তো নানুর একটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে। মেয়ের বয়স 4 বছর আর ছেলের বয়স 2 বছর। যেহেতু তাদের সংসারটা আসলে খুবই সুখের ছিল, মানে সুখের কোনো কমতি ছিল না, তারপরও হঠাৎ একদিন পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে বড় ধরনের একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। এক পর্যায়ে হাতাহাতিতেই চলে যায় আর কি। তারপর মানে বেশ বড় ধরনের সমস্যা হয় আর কি। নানু কোনোভাবেই আসলে সামলে রাখতে পারছিলেন না। দুজনেই অনেক কথা একে অপরকে বলছিলেন। রাগের মাথায় একজন বললেন, আমি বাজারে চলে যাচ্ছি, বাজার থেকে আমি এসে যেন তোমার মুখ না দেখি। এতে করে নানুর স্ত্রী অনেক রাগান্বিত হন। উনি কী করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তো এত বছরে কোনো সমস্যা হচ্ছিল না, হঠাৎ করে এরকম কটু কথা শোনেন, আসলে উনি এটা কোনোভাবে মানতে পারছিলেন না। আর ওনাদের বিয়েটাও ছিল ভালোবাসার বিয়ে আর কি, সম্পর্ক করে বিয়ে করেছিলেন। তো উনি এই কথা শোনার পর রাগের মাথায় এক পর্যায়ে বাড়িতে থাকা এই ধানে বিষ দেওয়ার জন্য যে বিষ রাখা ছিল এর অনেকটুকু খেয়ে ফেলেন এবং উনি রাগ করে ঘরের ভেতরে অবস্থান করছিলেন। যখন নানুর স্ত্রীর অনেক খারাপ লাগা শুরু করলো, তখন তিনি তার উঠোনে এসে বড় ভাবিকে ডাকলেন এবং বললেন, ভাবি আমার শরীর অনেক খারাপ লাগছে। তো ওনার ভাবি এ কথা শোনার সাথে সাথে এই মারুফ আপুদের বাড়িতে আসেন। তো উনি এসে দেখেন যে পরবর্তীতে যেটা হয় আর কি, কী আর বলা, কি বলবো আর কি, যে উনি মাটিতে পড়ে আছেন। আসলে নানুর স্ত্রী এত পরিমাণ বিষ খেয়েছিলেন যে চিকিৎসা করার সময় পাওয়া যায়নি।
তিনি সাথে সাথে আসলে মারা গিয়েছিলেন। মূলত ওই ভাবি করণীয়কে ঠিক করার জন্য আর কি মারুফ আপাদের বাড়িতে গিয়েছেন। এরপরে উনি লোক নিয়ে যখন আসেন তখনই দেখেন এই অবস্থা। তারপর সবাইকে খবর দেওয়া হয়, নানুকেও খবর দেওয়া হয়। নানু বাজার থেকে ফিরে এসে তার স্ত্রীর জীবিত মুখ আর দেখতে পারেননি। আর যেহেতু সম্পর্ক করে বিয়ে করেছিলেন, এই জন্য নানু অনেক কষ্ট পেয়েছিলেন। আর তার স্ত্রী মারা যাওয়ার জন্য সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছিলেন। তিনি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। তো নানু আর কখনো বিয়ে করবেন না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু নানুর পরিবার তাকে বলেন তার ছোট ছোট বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, এদেরকে দেখাশোনা কে করবে, তাকে বিয়ে করতে হবে, তা না হলে এরা কিভাবে মানুষ হবে। অনেক দিন যায়, মাস যায়, নানু আর রাজি হন না। পারিবারিক অনেক চাপে আর ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে নানু এক পর্যায়ে বিয়ে করার জন্য রাজি হন। বাড়ি থেকে মেয়ে দেখা শুরু করে দেওয়া হয়। দেখা শুরু হলো, মেয়ে ঠিক করা হলো। যে বাড়িতে মেয়ে দেখতে গিয়েছে নিয়ম অনুযায়ী ওই বাড়ির বড় মেয়েকে সবার পছন্দ হয়েছে। মেয়েদের বাড়ি মীরের গাঁও নামক একটা জায়গায়। কিন্তু বাড়ির বড় মেয়ে কিছুতেই এই নানুকে বিয়ে করবে না। ওই বাড়ির বড় মেয়ে বলে উনি একজন বিবাহিত লোক, আর আমি এখনও পড়াশোনা করছি, আর উনি লোক হিসাবে যথেষ্ট ভালো না। উনি যদি ভালোই হতো তাহলে ওনার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করতো না। আর যার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করে তার স্বামীরা নাকি কখনো ভালো হয় না, এটা ছিল ওই মেয়ের ভাষ্য। ওই মেয়ে আরও অনেক কথা নানুর পরিবারকে শোনায়। নানুর পরিবার আসলে বুঝতে পারেনি মেয়েটাই তাদেরকে এরকমভাবে অপমান করবে। মেয়ের বাড়ির লোক তাদের মেয়ের এরকম আচরণের জন্য নানুর পরিবারের কাছে ক্ষমাও চায়। তারা তাদের মেজ মেয়েকে নানার সাথে বিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায়। নানু কিছু চিন্তাভাবনা না করে বিয়েতে রাজি হয়ে যান, বিয়েও হয়ে যায়। নানু তার শ্বশুরবাড়িতে আসা যাওয়া করেন। মূলত এখান থেকে ঘটনা শুরু। নানু কিন্তু ওই অপমান মনে মনে পোষণ করে রেখেছিলেন, তা তিনি কাউকে বুঝতে দেন নাই। ওই সময় থেকে নানু ওই বাড়ির বড় মেয়েকে যেভাবে হোক বিয়ে করে ছাড়বে এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা করেন। নানু কবিরাজি কাজ শেখার জন্য তার পাশের গ্রামের একজন অনেক পরহেজগার ইমাম, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়াতেন, তাকে সবাই ভালো জানত। তিনি ছিলেন আসলে নানুর অপরিচিত। তো নানু তার কাছে গিয়ে অনেক অনুনয় বিনয় করেন, আপনি আমাকে কিছু কাজ শিখিয়ে দিন। কিন্তু ওই ইমাম বলেন, তুমি যে কাজ শিখবে, তো এই কাজ শিখে তুমি যে খারাপ কাজ করবে না আমি কীভাবে বুঝবো? আমি তো কোনো খারাপ কাজ করি না, কাউকে শিখাইও না, আর আমি বুঝে শুনে শেখাই যে এই লোক কোনো এটার কোনো খারাপ কাজে এই বিদ্যাটা প্রয়োগ করবে না। তখন নানু বলেন, আমি কোনো খারাপ কাজ করব না, এটা সেটা শিখেও কোনো কারো ক্ষতি করব না। তো একটা পর্যায়ে ওই ইমাম সাহেব তার কাছ থেকে কথা নেন যে সত্যি তিনি কোনো খারাপ কাজ করবেন না। তো নানুও কথা দেন। তো এরপরে নানু মাঝে মাঝে ইমামের কাছে যান, ওই ইমাম নানুর পরিচিত হয়ে যান আর কি। তো আস্তে আস্তে মোটামুটি একটা সম্পর্ক হয়ে যায়। ইমাম নানুকে বলেছিলেন, তুমি যদি ভয় পাও তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। আর নানু ছিলেন অত্যন্ত জেদি প্রকৃতির, সাহসীও ছিলেন। তার মধ্যে আসলে জিদটাই বেশি কাজ করছিল। এই জন্য নানু বলেছিলেন যে আমি ভয় পাবো না। যখন ওই ইমাম তাহাজ্জুদের নামাজ পড়ে নানুকে নিয়ে আলাদা ঘরে বসেন, তখন ওই ইমামের কাছে বিভিন্ন ধরনের রূপে জিনেরা হাজির হতো। কখনো সাপ, কখনো বেড়াল, কখনো ঘোড়া, এরকম অনেক রূপ ধারণ করে জিনেরা ওই ইমাম সাহেবের সামনে আসতো, কথাও বলতো। নানু কিন্তু প্রথম ভয় পেয়েছিল, কিন্তু প্রকাশ করেন নাই। নানুর মনে মনে একটাই সিদ্ধান্ত ছিল, এই কবিরাজি বিদ্যা শিখতেই হবে। এভাবে নানু দেখতে দেখতে প্রায় দীর্ঘ 7 থেকে 8 মাস নিয়ম অনুযায়ী তার কাজ চালিয়ে যেতে থাকেন। আর এর মাঝে তো উনি শ্বশুরবাড়িতে মাঝে মাঝে যান। তার স্ত্রীর বড় বোনের সাথেও আস্তে আস্তে অনেক ভালো সম্পর্ক গড়ে তোলেন। শ্বশুরবাড়ির মানুষ মনে করেছিল যে এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু তাদের এই মনে করাটা স্বাভাবিক যে না, এটা তো আসলে ওনারা বুঝতে পারেন নাই। নানুর সাথে তার সম্পর্ক বা কথাবার্তা শুধু অল্পই ছিল না, বাড়ির মানুষ আঁচ করতে পারে যে আস্তে আস্তে মনে হচ্ছে কোনো একটা সমস্যার দিকে যাচ্ছে। পরবর্তীতে বুঝতে পারেন আর কি। তো বাড়ির মানুষ ওনাকে জিজ্ঞেস করে, কিন্তু আসলে তেমন কোনো কিছু উনিও বলেন না। নানুর স্ত্রীর বোনের মধ্যে অন্যরকম একটা পরিবর্তন চলে আসে। নানু বাসায় গেলে ওনার স্ত্রীর বোন ওনার সাথে গল্প করতেন, কথাবার্তা বলতেন। নানুর শ্বশুরবাড়ির লোক কিছুটা আঁচ করতে পারেন।
আর এরপর থেকে নানু বাড়িতে আসলে ওই বড় বোনকে একটি ঘরে আটকে রাখা হতো তালাবন্দি করে। এর মধ্যে নানুর স্ত্রী সন্তান সম্ভবা হন, তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘ 7-8 মাস পর নানু অনেক কিছুই ওই ইমাম সাহেবের কাছ থেকে শিখে ফেলেছেন আর কি। তো নানুর মধ্যে কিন্তু জিদটা কিন্তু এখনও আছে। নানুর স্ত্রীর বড় বোনের সাথে উনি যে কথাবার্তা বলেন তার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। তো একদিন উনি কী করছেন, তাহাজ্জুদ নামাজ শেষ করে তার অনুগত জিনদেরকে ডেকেছেন। নানু ওই জিনকে ঘোড়া রূপে পাঠিয়ে দেন তার স্ত্রীর বড় বোনকে তার বাড়িতে আনার জন্য, কারণ তার স্ত্রী ওই সময় বাড়িতে ছিল না, বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওই ঘোড়া নানুর স্ত্রীর বড় বোনকে জানালার শিক ভেঙে তারপর ঘোড়া সেজে পিঠের উপর বসিয়ে ফজরের আগ মুহূর্তে নানুর বাসায় পৌঁছে দেন। তারপর নানু তার স্ত্রীর বড় বোনকে বিয়ে করেন। 2-1 দিন কেউ না জানলেও তারপর থেকে সবাই জেনে যায় ঘটনা। নানু তার বাড়িতে তার স্ত্রীর বড় বোনকে অনেক দিন রেখেছিলেন, কিন্তু শ্বশুর বাড়িতে তার স্ত্রীর একটি পুত্র সন্তান হয়েছে। ওইদিকে তার শ্বশুরবাড়ির লোক এবং তার পরিবারের লোক নানুকে তার স্ত্রীর বড় বোনকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এতদিনে নানু তার স্ত্রীর বড় বোনের প্রতি অনেক মায়া সৃষ্টি হয়ে গেছে, এই জন্য তিনি তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে পারেন নাই। দুই পরিবারের অনেক চাপে নানু তার এই দ্বিতীয় স্ত্রীকে ঢাকার এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দেন। ওইখানে নানুর সবসময় আসা যাওয়া থাকতো। এদিকে নানুর ওই স্ত্রীর একটি ছেলে বাবু হয়েছে, তাকে সবাই বাড়িতে আনার জন্য অনুরোধ জানায় জোর করে। পরে নানু তাকে ফিরিয়ে আনেন। নানুর পরিবারের লোক এবং তার শ্বশুরবাড়ির লোক জানায় এক বাড়িতে সহোদরা 2 বোন থাকতে পারে না, এটা ইসলামের নিয়মে নাই। একই সাথে আপন 2 বোনকে স্ত্রী হিসেবে রাখা যায় না, এটা সম্ভব না। তো ওইদিকে নানুর ঢাকায় যে স্ত্রী রয়েছে তাকে দেখার জন্য আর কি উনি যাবেন, এরকম একটা খবর পাঠান। 2 পরিবারের চাপেও নানু কিন্তু অনেক দিন তার ওই স্ত্রীর সাথে যোগাযোগ রেখেছিলেন এবং তার সমস্ত খরচ বহন করেছিলেন। এদিকে নানুর বাড়ির স্ত্রী সবসময় মন মরা হয়ে থাকতো। তারপর নানুর পরিবার এবং তার শ্বশুরবাড়ির পরিবার অনেক বোঝানোর পর নানুকে বোঝাতে সক্ষম হয়। নানু বলে, আমি বুঝেছি, কিন্তু ওকে কিভাবে বোঝাবো? তার পরিবারের লোক বলে, তুমি যেভাবে তোমার কাছে এনেছো ওকে ওভাবে বুঝিয়েই বাপের বাড়িতে পাঠিয়ে দাও। নানু একসময় তাকে বোঝাতে সক্ষম হন। পরবর্তীতে নানুর ঘনিষ্ঠ আত্মীয়র সাথে ওনার বিয়ে দেওয়া হয়। তিনি এখন তার সংসার এবং সন্তান নিয়ে অনেক সুখে আছেন আলহামদুলিল্লাহ। আর ওনার একটি ছেলে অনেক বড় কবিরাজ হয়েছেন, ওনারা এখন ভালো আছেন। নানুর বড় ছেলে 2019 সালে মারা যান হৃদরোগের কারণে। কিছুদিন আগে নানুর ব্রেন স্ট্রোক হয়েছিল। নানু এখন অবশ্য স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। নানু অনেক কিছু জানেন, তবে উনি পরবর্তীতে ওনার বিদ্যাটার আর কোনো খারাপ কাজে ব্যবহার করেন নাই। তিনি মানুষের উপকারই করেন। আসলে ওনার এমন একটা বিদ্যা জানা আছে যে কোনো মানুষের কোনো কিছু হারিয়ে গেলে উনি তদবির করে সেটা কোথায় আছেন সেটা নাকি বলে দিতে পারেন। তো এরকম কাজ উনি অনেক করেছেন আর কি। তবে আমি এই ঘটনাটি যে বললাম এটা কতটুকু ভয়ের আমি জানি না, তবে এতটুকু বলবো যে এই ঘটনাটার মধ্যে শিক্ষণীয় ব্যাপার আছে। সেই সাথে একটা জিদ যদি মানুষের মধ্যে কাজ করে, এই জিদটা বা জেদ আমরা যেটাই বলি, এটা আসলে মানুষের স্বাভাবিক হিতাহিত জ্ঞানকে নষ্ট করে দেয়। কারণ ইসলামী শরীয়তে কিছু নিয়ম রয়েছে, বৈবাহিক কিছু নিয়ম রয়েছে। তো এই জিনিসটা কিন্তু এই নানু ভুলে গিয়েছিলেন। যাক, আল্লাহর রহমতে উনি বুঝতে পেরেছিলেন, ওনার ভুল বুঝতে পেরেছিলেন, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এবার আরও একটি ঘটনায় যাই। এই ঘটনাটিও ওনার এই মারুফ আপুর নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। 1977 সালের দিকে ঘটনাটি ঘটেছিল। এটা গাজীপুর জেলার কালিয়াকোট থানার আকুলিচালা গ্রামে। তো ওনার নানার বাবা ওখানে 42 পাখি জায়গা কিনেছিলেন। তো এই জায়গাগুলো দেখাশোনার খাতিরে ওনার নানা ওখানে 3টি মাটির ঘর স্থাপন করেন। তো বাড়ির ভিটা ছিল আশেপাশের বাড়ির ওখানে একটা ভিটা ছিল আর কি। আর বাড়ির যে ভিটা ওটা কিন্তু একটু উঁচু হয়,
আশেপাশের জায়গা থেকে অনেকটা উঁচু করে করা ছিল আর কি বাড়ির ভিটাগুলো। ওই বাড়ির পশ্চিম পাশে একটা পুকুর ছিল, আর বাড়ির দক্ষিণ পাশে ছিল একটা নলকূপ। ওইখানের বেশিরভাগ জায়গাগুলো তাল গাছ দিয়ে ঘেরা ছিল, এবং তাল গাছের পাশাপাশি ছিল আরও অন্যান্য ফলের বাগান, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ইত্যাদি ফলের বাগান। আর আশেপাশে ছিল অনেক ধানি জমি, সেখান থেকে বিপুল পরিমাণে ধান তারা পেয়ে থাকতেন। পুরো জায়গাটা ঘিরে ছিল ঘন জঙ্গল আর গাছপালা। অন্যান্য বাড়িঘর ছিল অনেক দূরে দূরে। এবার সে মূল ঘটনায়, নানুদের বাড়ির আশেপাশে কোনো বাজার ঘাট ছিল না। বাজার করার জন্য তাদের বাড়ি থেকে মিনিমাম 8 কিলোমিটার দূরে গিয়ে বাজার করতে হতো, তাও সপ্তাহে একদিন, কারণ তাদের ওইখানে সপ্তাহে একদিন বাজারে বড় একটি হাট বসত, আর বাজারটি ছিল শফিপুরে। তো নানু বাজার থেকে বাজার করে ফেরার সময় সঙ্গে করে বড় 2টি ইলিশ মাছ নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি ফিরতে ফিরতে নানার প্রায় সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে এসে বাজার এবং মাছগুলো নানুর হাতে দিয়ে ওই গরু গোয়ালে দিতে চলে গেলেন। অপরদিকে নানু মাছ দুটো রান্না করে ঘরের সামনে, মাছ দুটো কী করেছেন যে ঘরের সামনে রেখে অন্য বাজারগুলো রাখতে গিয়েছেন আর কি। মাছ দুটো রান্না করবেন এখন দ্রুত, কারণ ওই সময় তো আসলে এরকম ফ্রিজ বা এই জিনিস ছিল না যেটা উনি সংরক্ষণ করে রাখবেন আর কি। তো উনি যখন সব বাজার অন্য জায়গায় রেখে ফেরত আসছে, দেখেন মাছগুলো যেখানে রেখে গেছেন সেখানে নাই। তো নানু তো মাছগুলো খোঁজাখুঁজি শুরু করেন, বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করার পর মাছগুলো কোথাও পেলেন না। এখন মাছ কোথায় গেল খোঁজাখুঁজি চলছে। একটা পর্যায়ে দেখা গেল যে একটি বিড়াল একটা ঝোপের মধ্যে ওই মাছগুলো নিয়ে মাছ দুটো খাচ্ছে। এর মধ্যে একটি মাছ বিড়াল প্রায় খেয়ে ফেলেছে, আর একটা মাছ তখনও ওইভাবে খায় নাই। তো নানু কী করছেন, স্বাভাবিক বিড়াল মনে করে তার কাছে গিয়েছেন। তো যখন কাছে গিয়েছেন, বিড়ালটি তার দিকে ভয়ানক একটা দৃষ্টি দিয়ে তাকায় এবং মানুষের মতো কথা বলে ওঠে। হঠাৎ করে একটা বিড়াল হঠাৎ করে যদি মানুষের মতো কথা বলে ওঠে তাহলে কেমন হয়, কেমন ভয় পেতে পারে মানুষ। তো মানুষের মতো কথা বলে ওঠেন আর কি, যে বাড়ির আশেপাশে তো মাছ পাইলাম না, তাই তো ওদেরটা নিয়ে আসছি। আর বাড়ির আশেপাশে যখন খুঁজে পাইলে না মাছ, তো মাছগুলোর জন্য এত দূর আসিস কেন? এত দূর আসা তো তোদের উচিত হয় নাই। আর এখানে এসে কিন্তু অনেক বড় ভুল করছিস। আমি খুব ক্ষুধার্ত, আমার খাওয়াতে তুই ব্যাঘাত সৃষ্টি করছিস, এর শাস্তি তুই পাবি। তো নানু তো অনেক সাহসী মনের মানুষ হলেও ওই সময় খুব ভয় পায়। একটা বিড়াল তাকে এইরকম হুমকি দিয়ে উঠছে মানুষের মতো কথা বলে। তো উনি আর কিছু বলেন নাই, বিড়ালটি ওইভাবে মাছ খাচ্ছিল, ওখানে ওইভাবেই রেখেই উনি দ্রুত বাড়িতে ফেরত আসেন এবং নানাকে সমস্ত ঘটনা খুলে বলেন। তো নানা ঘটনাগুলো শুনে খুবই চিন্তিত হয়ে পড়েন এবং নানুকে বলেন, সামান্য তুমি মাছের জন্য এত দূরে গেছো, সামান্য 2টো মাছ, এই জন্য এত দূর খুঁজতে গেছো? আশেপাশে পাও নাই তো পাও নাই, এই ঝোপের মধ্যে ঢুকলা কেন? আর বিড়াল খাচ্ছে, ওই মাছ তো আর আনাও যেত না। তো আসলে এইভাবেই তারা 2 দিন চিন্তায় কাটান। 2 দিন পার হওয়ার পরের দিন নানু তো মুড়ি ভাজছেন। তো মুড়ি ভাজার শেষে সমস্ত কাজ সেরে পুকুর পাড়ে গিয়ে গোসল করেছেন। তো পুকুর পাড় থেকে ফেরার সময় এক ঝড়ো হাওয়ার মুখোমুখি উনি হয়েছেন। এরকম ঝড়ো হাওয়ায় তার কাছে মনে হলো আশেপাশের গাছগুলো তার উপর ভেঙে পড়বে। তিনি যত দ্রুত সম্ভব পুকুর পাড় থেকে বাড়িতে ফেরত আসেন এবং কিছুক্ষণ পরই নাকি নানুর তীব্র পেটে ব্যথা শুরু হয়। পেট ব্যথা ক্রমশ বাড়তে থাকে, কোনোভাবেই ডাক্তার ওষুধ দ্বারা ব্যথা সারানো সম্ভব হয় না। তারপর নানা অনেক খোঁজাখুঁজি করার পর একজন নামকরা কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজ এসেই নানুকে দেখে সঙ্গে সঙ্গেই বলেন যে বিষয়টা তো স্বাভাবিক কিছু না। আর এরপরই মূলত নানা ওই যে বিড়াল রূপী জিন কী বলেছিল সেটা ওই কবিরাজকে বলেন। তখন কবিরাজ কিছুক্ষণ চিন্তা করে বলেন যে এই বিড়াল রূপী জিনটা এটা কিছুতেই তো একে ছাড়বে না, ক্ষতি মনে হচ্ছে করেই ছাড়বে। এই কারণেই মূলত এনার এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আর ওই বিড়াল রূপী জিনটা খুবই শক্তিশালী এবং খারাপ। তো যাই হোক, এই কবিরাজ কিছু ট্রিটমেন্ট দেন। ওই কবিরাজ টানা 6 দিন বাড়ির বাইরের উঠোনে নানুকে মশারির ভেতর রেখে কবিরাজি চিকিৎসার মাধ্যম দিয়ে পেট ব্যথা আল্লাহর অশেষ রহমতে কিছুটা কমাতে সক্ষম হন। কবিরাজ আরও বলেন ওই বিড়ালরূপী জিন নানুর পিছু কখনোই ছাড়বে না, লেগেই থাকবে। তারপর আস্তে আস্তে নানু সুস্থ হন। কেটে যায় অনেক দিন। একদিন নানা একটি কাজে তার শ্বশুর বাড়িতে এসেছেন, ওই জামালপুর গ্রামে। আকলিচালা থেকে প্রায় 6 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হতো।
তো কাজ শেষ করে বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় নানার। শ্বশুরবাড়ির মানুষ তাকে তো ওই রাতে থেকে যেতে বলেন। নানাও জানতেন রাস্তা ভালো না, কারণ ওই রাস্তার পাশে ওই কিছু গাছ রয়েছে। ওই গাছগুলোর নিচে অনেক ঘটনা বিভিন্ন সময় ঘটেছে বলে উনি জানেন। তো একটা গাছ ছিল, এই গাছের নাম হলো জয়না গাছ। তো ওই জয়না গাছটা একটু ভুতুরে ছিল। আমি জানি না জয়না গাছ কী, এটা হয়তো ওই এলাকার লোক জানতে পারবেন। তো জয়না গাছের পাশের ধান খেতে উল্টো করে মানুষের মাথা মাটিতে ঢুকানো পা উপরের দিকে ছিল, এরকম লাশ কিন্তু বিভিন্ন সময় নাকি পাওয়া গেছে। তো বাড়িতে এদিকে নানু, তারপরে এই যে মারুফা আপুর আম্মু, তারপরে মারুফা আপুর ছোটো ভাই বলতে কি তার আম্মুর ছোটো ভাই আর কি, এরকম আছেন আর কি। এখন তাদেরকে এইভাবে রেখে তো আসলে নানা শ্বশুরবাড়িতে থাকতে পারেন না, যতই ঝুঁকি থাক বাড়িতে তো আসতে হবে। আর তাছাড়া একটা ভয় তো ছিল আগে থেকে, ওই বিড়াল রূপী জিনের একটা ঝামেলা। তো নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওই রাস্তায় আসতেই নানাকে একটি বিড়াল পা জড়িয়ে ধরে সামনে এগোতে দেয় না। অনেক চেষ্টা করে সামনে আগানোর জন্য নানা, কিন্তু পারছিলেন না। ওই বিড়ালটি কিছুক্ষণের মধ্যে একটা কুকুরের রূপ ধারণ করে। তো ওই কুকুরটি নানাকে পাশের ধান ক্ষেতের দিকে নিয়ে যেতে চায়। নানা বুঝতে পারছেন এগুলো স্বাভাবিক কুকুর বিড়াল না। তা নানা যা সূরা কালাম জানতেন উনি তো পড়ছিলেন, উনি পড়ে নিজের শরীর বন্ধ করলেন আর কি। তো এরপর আর কোনো কুকুর বিড়াল দেখা যায় না। নানা দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। নানা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসেন, তখন একটি বড় কালো মেঘের মতো ছায়া তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নানা চোখে সব কিছু অন্ধকার দেখছিলেন। নানা আল্লাহর নাম নিয়ে জোরে সোরে শরীর ঝাড়া দিয়ে ওই কালো মেঘকে ছাড়াতে সক্ষম হন। তারপর সামনে যেতেই আবার নানাকে পেছন থেকে পা জড়িয়ে ধরেছে কিছু একটা। এরকম বেশ কিছু সময় ধরেই এই মেঘের মতো অবয়বটা নানাকে জড়িয়ে ধরছে। নানা ওই জিনিসটার সাথে পেরে উঠছেন না, কারণ ওটাকে ধরতে গেলেই মনে হচ্ছে বাতাসের মধ্যে হাত চালাচ্ছেন। তো নানা ওই অন্ধকারে একটি লাঠি জাতীয় কিছু একটা পান, সেটা দিয়ে উনি ওই জিনিসটাকে আঘাত করার চেষ্টা করেন। আঘাত করলেও আসলে ওইভাবে লাভ হয় না, তবে আঘাত করার পরেও ওই জিনিসটা তার পিছু ছাড়ছে না। তবে উনি যখন আঘাত করেছেন তখন ঘোড়া যেভাবে ডাকে ঠিক ওইভাবে একটা ডাক শুনতে পান। আর ওই ডাকটা দেওয়ার পর ওই জিনিসটা ওইভাবে ডাকতে ডাকতেই অনেকটা দূরে সরে চলে যায়। ইতোমধ্যে নানা বাড়িতেও এসে পৌঁছান। তারপর তার পরিবারের সাথে কিন্তু আরও অনেক ঘটনাই কিন্তু চলছিল। নানা আকুলিচালা থেকে চলে গিয়ে শ্বশুরবাড়ি জামালপুরে কিন্তু থেকেছেন বহুদিন। শ্বশুরবাড়ি থেকে আকুলিচালার জায়গাটা দেখাশোনা উনি করতেন। তো নানু মারা গিয়েছিলেন রহস্যজনকভাবে। তো নানুর মারা যাওয়া নিয়ে ঘটনা রয়েছে। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল আসলে ঘটনা। আর মারুফা আপুর আম্মুরও তো পরবর্তীতে বিয়ে হয়ে যায়। এরপর ওই জায়গাটা, ওই আকুলিচালার জায়গাটা 2015 সালের দিকে বিক্রি করে দেওয়া হয়েছে আর কি। ওখানে এখন একটা রিসোর্ট রয়েছে, রয়না রিসোর্ট নামে একটা রিসোর্ট রয়েছে এখানে। আর ওনার নানা 2016 সালে মারা যান ব্রেন টিউমার হয়ে। নানা অনেক ভালো মানুষ ছিলেন, নানার জন্য দোয়া চেয়েছেন। আর উনি ওনার পুরো ঘটনাগুলোতে ওনার আপন নানা না, ওই যে আগের যেই ঘটনাগুলো আমরা বললাম, মানে নানা হন একদম আপন নানা না, তাদের ঘটনাও আমরা বলেছি, যেটা পূর্বে আমরা একটা ঘটনা বললাম আর কি। তো ধন্যবাদ জানাচ্ছি মারুফা আপুকে। ওনার পরিবারের অনেকগুলো ঘটনা উনি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের গাজীপুর স্পেশাল এপিসোড এ পর্যন্তই ছিল। আমরা ছোট ছোট অনেকগুলো ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, চেষ্টা করেছি আপনাদেরকে ভৌতিক আনন্দ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার একটি ফ্যান মিটের আয়োজন করব, আমরা সেটা জানিয়ে দেব, আপনারা সেখানে আসবেন। আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ অন স্পট ঘটনা আমরা শোনার চেষ্টা করব, এবং আপনাদের ওই ঘটনাগুলো নিয়ে আমরা কোনো একটা স্পেশাল এপিসোড ইনশাল্লাহ করব। প্রিয় লিসেনার্স, আমাদের এপিসোড কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওর কমেন্ট সেকশন তো রয়েছেই, এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপে যারা এখনও যুক্ত হননি তারা যুক্ত হয়ে যেতে পারেন। আর লিঙ্ক কোথায় পাবেন? আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান
তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorbworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমি বলছি afnanthehrorwordbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যারা ঘটনা পাঠিয়েছেন, আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের চিফ মডারেটর সৌমিত্র রয় এবং মডারেটর রাকিব ভাইকে, যারা কষ্ট করে এই ঘটনাগুলো কম্পাইল করে আমাকে দিয়েছেন। তো যারা ঘটনা পাঠিয়েছেন তাদের কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো বলে প্রত্যাশা করছি। গাজীপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমরা ভুলব না। ইনশাল্লাহ সামনে আবার যাওয়ার চেষ্টা করব, সেখানে চমৎকার লেগেছে পরিবেশটা। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের গাজীপুর স্পেশাল